আমি কানাডাতে আসার আগে আমাকে একটা কথা খুব বলা হতো, আগে ঢোকো, আগে ঢোকো, ঢুকতে পারলে আগে ঢুকে নেন ভাই। মানে বিভিন্ন এজেন্সিতে যেতাম আর এই কথা আমাকে বলা হতো, আগে ঢুকেন, আগে ঢুকে নেন। আজকের আমার এই গত 10 বছরের অভিজ্ঞতা শুধুমাত্র নিজের থাকার এক্সপিরিয়েন্স না, আমাদের যেহেতু ব্রিডিং গ্রাউন্ড, মানে আমি আমাদের যে অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্মটা আছে সেইটাতে যেই এক্সপিরিয়েন্সটা টোটাল আছে সো ফার হাজার স্টুডেন্টসদের সাথে, আমি এগুলোর প্রত্যেকটা সমন্বয় করে, এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করতেছি, ক্যারিয়ার কাউন্সেলিং নিয়ে কাজ করতেছি। এগুলো নিয়ে আমি আজকের কয়েকটা জিনিস বলবো, আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, তার বিশ্বাস করেন আর না করেন, ঘুরতে যাওয়া আর সেটেল হওয়ার মধ্যে পার্থক্য আছে। ঘুরতে কেউ 20 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা দিয়ে যায় না। সেটেল হওয়া মানে হচ্ছে আমি একটা ইউনিভার্সিটিতে 30 লাখ টাকা খরচ করে ফেললাম, এবং এই টাকাটা সবার এত অ্যাভেলেবেল থাকেও না। এটার জন্য জমি বেচা লাগে, এটার জন্য অনেক কিছু করা লাগে। কিছু কিছু জায়গা আছে যে ওই পারটা আমি কি জানি না, ওই পারে যাওয়ার পরে কিন্তু আর ফেরত আসার অপশনটা আমাদের থাকে না। কয়েকটা কারণে থাকে না, মানসিকভাবে একটা চেইন থাকে, মেন্টাল চেইন, অথবা অন্যভাবে থাকে না। তো আজকের এই ভিডিওতে আমি একটু আলোচনা করব যে আপনার জন্য কোন দেশটা বেটার হবে, এক, আর দুই হচ্ছে কোন দেশে দ্রুত পিআর পাওয়া যায় অথবা সিটিজেনশিপ পাওয়া যায়, কিভাবে জিনিসটা হয়, আর আপনার সাবজেক্টের সাথে বেসিক্যালি আপনি এখন কোন কোন জায়গায় রিলেট করতে পারবেন। বেটার জন্য না, বরং আপনি এখানে যাওয়ার পরে আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন বা সেটেলড হতে পারবেন, সেটা আপনার সাথে সাথে কোনটা কিভাবে ম্যাচ করে। তো এইগুলোর সাথে আমি যেহেতু কানাডাতে থাকি, কানাডার সিটিজেন, সো আমি কানাডাকে আবার এখানে নিয়ে আসবো। যেহেতু আমি কানাডাতে ইউনিভার্সিটি অফ উইন্ডসর, এই ইউনিভার্সিটিতে আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করে আসতেছি। উইন্ডসরের মানে ইউনিভার্সিটির ফিলোসফিগুলো কি হয়, কিভাবে ওরা রিক্রুটগুলো করে, মানে স্টুডেন্টসদেরকে নেয়, এই প্রত্যেকটা জিনিস, এবং বাংলাদেশে এই বিভিন্ন এজেন্সি যে আছে সেই এজেন্সিদের যে কাজগুলো সেগুলো কিভাবে হয়ে থাকে, এটা আপনার জন্য কি ঠিক হবে, ঠিক হবে না, মানে সবকিছুই যে বেঠিক হবে। অনেকে বলে ভাই কোনো এজেন্সির স্বর্ণপন্ন হয়েন না, এটা ভালো না, ভাওতাবাজ, এগুলো ভুল। আবার এজেন্সিতে যে যেতে হবে, এজেন্সি গেলে যে কোনো সমস্যা হবে না, এটাও ভুল। আপনি অ্যাটলিস্ট এই ভিডিও দেখে আপনি এটুকু জানবেন যে বেসিক্যালি আপনার জন্য কোনটা ঠিক, কোনটা বেঠিক, ঠিক আছে? আমি সৌম্য বলছি, যারা যারা আমার ভিডিও ফার্স্ট দেখছেন, আজকের অনেকদিন পর একটা লাইভে আসছি। কালকে আমি এটা অ্যানাউন্স করেছিলাম আমার পেজে যে আমি আজকে একটা লাইভে আসবো 10:30টায়। তো আমি এখন কারেন্টলি বাংলাদেশে আছি। আমাদের এখানে বেসিক্যালি আমি আমার পার্সোনাল পরিচয় তো এক একজন এক একটা হয়, কেউ ভালো খেলে, কেউ ভালো বিভিন্ন কাজে আছে আর কি। তো একাডেমিক জায়গা থেকে যেহেতু কাজ করছি, একাডেমিক পরিচয় দিতে গেলে আমি আমার লেটেস্ট যে লাস্ট যে যতটুকু যা হয়েছে সেটার পরিচয় হচ্ছে কানাডাতে আমি 2016 সালে যাই আর কি মাস্টার্স করতে। সেখানে আমি মাস্টার্স করেছি ইউনিভার্সিটি অফ উইন্ডসর থেকে। আলহামদুলিল্লাহ রেজাল্ট অনেক ভালো ছিল। এরপরে আমি অ্যাপ্লাই করেছি, সেখানে আমি গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হয়েছি, ইউনিয়নাইজড জব, তার মানে আই ক্যান এক্সটেন্ড। তো এটা আমি এক্সটেন্ড করেছি, বাট ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্টস, বিকজ আপনারা জানেন জিএসসি বা এগুলো আওয়ার্স বেসিসে হয়। তো এটা আমি অনেক বছর ধরে কন্টিনিউ করে আসছি, ইউনিভার্সিটিতে আছি, এবং কানাডাতে ইন দ্য মিন টাইম আমার সিটিজেনশিপও হয়ে গেছে। আর এর বাইরেও আলটিমেটলি আমরা 2020 সাল থেকে প্রফেশনালিভাবে আইএলটিএস, এবং দেশের বাইরে যাওয়া আমাদের এজেন্সি নেই, কিন্তু আমরা ক্যারিয়ার কাউন্সিলিংটা, যেহেতু আমি দেশের বাইরে থাকি, সো আমাদের সেই এক্সপিরিয়েন্স এবং বিভিন্ন মানুষ যারা যারা অলরেডি বাইরে চলে গেছে তার মধ্যে, তো সবার জায়গা থেকে ক্যারিয়ার কাউন্সিলিংগুলো আমরা করে থাকি স্টুডেন্টদের সাথে, রিলেট করা দেওয়ার চেষ্টা করি আমাদের ব্রিডিং গার্ডেনের মাধ্যমে। এই সো এটা হচ্ছে আমার পরিচয়। সো ব্রিডিং গার্ডের আমি বলা যায় হচ্ছে ফাউন্ডার, সিইও। আর আপনাদেরকে চেষ্টা করব, যারা আপনারা এই পেজে আসছেন তাদেরকে বেসিক ইংলিশ আইএলটিএস থেকে শুরু করে দেশের বাইরে যাওয়ার জন্য যে জিনিসটা থাকে, গাইডলাইনটা থাকে, সেটাকে সার্ভ করা। সো আপনারা এখানে কে কে জয়েন করেছেন, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন, কাইন্ডলি একটু জানান। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, আর কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই সেটা অবশ্যই জানাবেন। আমি আপনাদের সাথে এখন জয়েন করেছি বনে, ঢাকা থেকে। আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, ঢাকার বাইরে থেকে কে কে জয়েন করেছেন অবশ্যই কাইন্ডলি জানাবেন। আজকের আমরা একটু কোয়েশ্চেন অ্যান্সার সেশনও রাখবো। আমি আগে আমাদের কানাডার বিষয়ে কথা বলবো, বাট তার আগে আমি বলবো যে আসলে আমাদের কোন কোন সাবজেক্টে কি কি বিষয় আছে, কোন সাবজেক্টগুলো থেকে তাড়াতাড়ি কিভাবে কি পাওয়া যায়, কোন দেশগুলো তাড়াতাড়ি পিআর দিচ্ছে, এগুলো জানা একেবারেই সহজ। এটা এমন না যে আমাকেই বলতে হবে, এটা আপনি যে কোনো মানুষকে, যে কোনো এজেন্সিকে, চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলো ও আপনাদেরকে অনেকটাই
ধারণা দিয়ে দিতে পারবে, অসুবিধার কিছু হয় না। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি আমাকে একটু লিখে জানাবেন। আরও কয়েকজন একটু জয়েন করুক, আমরা তারপরে একটা একটা করে শুরু করছি। অল্প একটু সময় আমরা কথা বলবো। সো এই কথাটা এখন না করে যদি মনে করেন আপনি পরে দেখবেন, এটা মিস হয়ে যাবে। সো মিস করবেন না। এটা বলার কারণ হচ্ছে দুইটা কারণ হচ্ছে যে আপনি জানি এই জিনিসটাকে প্রপারলি A to Z থাকে না, অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ করতে হয় 2 দিনের মাথায় ঠিক হয়ে গেল, পুরোপুরি আপনাকে শেষ করতে হবে, এটা জানতে পারেন। এবং আমাদের এখানে ভিউজ বেশি হলে আমারও ভালো লাগবে, এটাও একটা বিষয় আছে, মানে নিজের স্বার্থও আছে। এমন না যে শুধুমাত্র আমি ফাদার তেরেসার মতো মানে জনস্বার্থেই করতেছি, ওইটা করলে ভালো লাগে। আর আপনারা যখন এখানে জয়েন করবেন, কিছু পাবেন, আমি কিছু আপনাদেরকে দিতে পারবো, তখন জিনিসটা ভালো লাগে। মানে আপনার কাছে অনেক কিছু নিয়ে আপনি ঘুরতেছেন, এখন যার লাগবে সে বুঝতেছে না তার এটা লাগবে, আপনি জানেন, তো আপনি দিতে পারতেছেন না। তো যত মানুষকে আপনি দিতে পারবেন, আপনার কাছে কিন্তু একটা ভালো লাগা থাকবে। নাহলে তো মানুষ দান খয়রাত কিছু করতো না, অথবা মানুষের সাহায্য করতো না, অথবা মানুষকে একটা হেল্প করতো না। বিভিন্ন অ্যাঙ্গেলে মানুষজন মানুষকে হেল্প করে এক একটা ফর্মে। তো এটা কেন করে, সেই জিনিসটার কারণটা হচ্ছে তার একটা ভালো লাগা কাজ করে। তো আমি যতটুকু জিনিসগুলো দেখতে পারছি, আমার কাছে মনে হয় আপনাদের উপকারে আসবে। আমার কাছে মনে হয়, আমি ড্যাম শিওর, আমি অনেক বছর ধরে এটা করে আসছি। ঠিক আছে? অলরাইট। সো আমাদের বাসায় একজন আসছেন, তো আমরা একটু ওই জন্য একটু 2 মিনিট চুপ ছিলাম। সবাই শুনতে পাচ্ছেন? লিখেছেন সাদবিন আলী ভাইয়া, লিখেছেন আসসালামু আলাইকুম, উই ক্যান হিয়ার ইউ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাদ ভাইয়া। এমডি সাদিকুর রহমান লিখেছেন অল ক্লিয়ার ভাইয়া। ওকে, চমৎকার। আমি একটু একটু এটা রাখিয়ে দিয়ে, আচ্ছা। গ্যাপ থাকলে কোন দেশে হবে সবকিছু আমি বলছি। আর সত্যি কথা বলতে যেটা, সেটা হচ্ছে যে এজেন্সি রিলেটেড যে কথাবার্তাগুলো থাকে, সেটার সমস্যা কি আর অসুবিধা কি, দুইটাই আমি বলবো আপনাদেরকে। হ্যাঁ, আপনারা যারা যারা এখানে লাইভ দেখছেন, তারা তারা কাইন্ডলি আপনারা একটু লিখেন আমার কথা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো, এবং আপনারা কোথা থেকে জয়েন করেছেন। ওকে, সো প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে এখানে, সেটা হচ্ছে যে আমাদের কোন কোন দেশগুলো আমি নির্বাচন করব দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার জন্য। ঠিক আছে? তো সত্যি কথা বলতে খুব কম মানুষ আমাদের মধ্যে আছে, নাই যে তা না, খুব কম মানুষই আছে। যেমন আমিও ওই বেশি মানুষের মধ্যে পড়ছি, আপনারাও ওরকম মধ্যে পড়বেন। কুমিল্লা থেকে আমাদের 64তম ব্যাচ, IELTS এর ব্যাচ থেকে দাসপুর বাসা জয়েন করেছে। হ্যাঁ, সো আমাদের এয়ার গ্যাপ থাকলে কি মাসের জন্য ট্রাই করা যাবে কিনা? যাবে। আচ্ছা, তো আমাদের গ্যাপ থাকলে, হ্যাঁ গ্যাপের কথা আমি বলতেছি। ওকে, সো প্রথম জিনিসটা হচ্ছে, আমি যখন দেশের বাইরের জন্য অ্যাপ্লাই করতে গিয়েছি, তখন আমার মাথার মধ্যে যে জিনিসটা সত্যি কথা ছিল কি, আমি কি করতে যাচ্ছি, দেশের বাইরে কেন যাচ্ছি, আমি সিটিজেনশিপ নিতে যাচ্ছি। আপনারা একটু আমাকে বলবেন, আমি লিখলেই হবে, যে আপনারা কে কে আসলে সত্যিকারই পড়াশোনাই করতে যান, নাকি আপনি সে দেশে সেটেল হতে যান এবং একটা ইনকাম ভালো করতে পারেন, লাইফ স্ট্যান্ডার্ড ভালো আসতে পারে, আপনারা আর একটু ভালোভাবে ফ্লেক্সিবলি আপনি আপনাদের এটা আর কি কি বলে এক্সপেন্ডিচার সবকিছু আপনারা এফোর্ড করতে পারেন, আপনারা এইভাবে করতে চান? কারা কারা আছেন একটু বলেন তো। যারা যারা আসলে আলটিমেটলি শুধু পড়াশোনাই করতে চাই, ভাই আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই, শুধু পড়াশোনার পরে ধাপে ধাপে আরো পড়াশোনাই করব, ওইখান থেকে আবার আমি চলে আসবো, অথবা ওইখান থেকে আমি যাবো আরেক জায়গায় পড়াশোনাই করব। শুধু পড়াশোনা না, আমি আমার ওই দেশটাতে একটা পার্মানেন্সি অথবা ওই দেশ থেকে একটা সিটিজেনশিপ আমি বের করতে চাই। সেখানে আমার এখানে একটা ভালো ইনকাম লেভেল হোক, আমার একটা সিকিউর ইনকাম থাকুক, আমি যে কোনো খরচ বা যে কোনো কিছু মোটামুটি অ্যাফোর্ড করতে পারি, সেরকম একটা জায়গায় আমি যেতে পারি। আমার যেটা লাইফ স্ট্যান্ডার্ড আছে, সেই লাইফ স্ট্যান্ডার্ডটাকে আমি খুব সুন্দরভাবে আরও আপলিফট করতে পারি। আমরা এই কয়েকটা কারণের জন্য, মানে এই সেকেন্ড কারণটা কার কার আছে? আমার টু বি ভেরি অনেস্ট, আমার একেবারে খুব পড়াশোনা করতে হবে সেই জন্য না, আমি একেবারে যে খুব পড়াশোনা করে খুব বেশি কিছু পড়াশোনা রিলেটেডই করব, আমার কিন্তু এর মধ্যে কোনো দরকার, মানে এরকম কোনো টেন্ডেন্সি ছিল না। আমার টেন্ডেন্সি ছিল পড়াশোনা লাগবে, আমাকে উঠতে হবে। একটা কোট আছে, সেটা হচ্ছে যে আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, ওনার নাম হচ্ছে, যাক ওনার নাম না বলি এখন, কিন্তু
ওনাকে সবাই দেখবেন আপনারা ছবি আছে, এরকম একটা ছবি, ক্যাপ পরা, একটা স্টার পরা। তো তার একটা কথা আছে যে বিপ্লবী যদি হতে চাও তাহলে শিক্ষিত হও। তো চে গুয়েভারার এই কথাটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে ওই সময়। কারণ হচ্ছে আমরা অনেকেই এই করবো ওই করবো করে ফেলি, কিন্তু আমরা নিজেরও শিক্ষিত না, মানে আমাদের জ্ঞানের জায়গা এত কম। তার মানে আমাদের বিভিন্ন মানুষ ইউজ করতেছে, এই করতেছে ওই করতেছে, সো একবার এদের কথা শুনে এরপর ওদের কথা শুনে এই এই ধরনের জোয়ার ভাটা আমার ভিতরেও চলছে, এই জোয়ার ভাটা সবার ভিতরেই চলে। তারপর থেকে আমি শুরু করছি একটা সত্যি কথা, আমাদের একটা গ্রুপ আছে কারণ আমরা বই পড়ি, এবং এই ক্যাম্পেইনিংটা হচ্ছে আলটিমেটলি বই পড়ানো। তো আমাকে মাস্টার্স করতে হবে, আমাকে পড়তে হবে। এমনিতে বই পড়তাম, গল্পের বই পড়তাম, কিন্তু মাস্টার্স করতে হবে। বাট আমার একটা জিনিস ছিল, সেটা কি জানেন? আমি যেই দেশে যাব না কেন সেই দেশে জানি আমি সেটেলড হতে পারি। আমি থাকবো কিনা তা না, বাট আমি অ্যাটলিস্ট এখানকার পিআর অথবা সিটিজেনশিপটা নিতে পারি। তো সবার প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, কোন কোন দেশগুলো এখন ফর শিওর আপনাকে সিটিজেনশিপটা খুব কুইক দিবে। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে আমি সবার আগে যদি একটা দেশের কথা বলি, মানে পশ্চিমা দেশগুলোর ভিতরে, নট আমি বলতেছি যে, হ্যাঁ মানে অনেকগুলো দেশ আছে না যেগুলো নাম আপনারা হয়তো বা শুনে নাই, সেসব দেশে না, ভালো দেশে যেখানে জীবনযাত্রার মান অনেক উন্নত। চোখ বন্ধ করে সবার প্রথমে আসে ক্যানাডা। সবার প্রথমে ক্যানাডা। আপনি বিশ্বাস করবেন না, আমার এই বাসা থেকে 10 মিনিট, 10 মিনিট বলছি, মানে 5 মিনিট দূরে ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে স্টার কাবাব। তো আমি এখানে মাঝে মধ্যে সকালে নাস্তা করতে যাই, কারণ দেশে তো আর এই মানে ক্যানাডাতে তো আর এসব জিনিস পাই না। তো আমি এখানে যাওয়ার পরে দেখি কালকেরই একটা ছেলে হচ্ছে আমার সঙ্গে দেখা হয়ে আমাকে বলছে, আপনি আইএলস করাচ্ছেন না? আইএলস করান, আপনার ভিডিও আমি দেখি আপনি অনেক মোটিভেট করার চেষ্টা করেন আমাদের। তো কোথায় অ্যাপ্লাই করছে? ভাই আমার একটা ইউএসএতে একটা রিজেকশন আছে, আমি ক্যানাডাতে অ্যাপ্লাই করতেছি, আবার আমার শহরে, আমার ইউনিভার্সিটিতে, উইন্ডসর। এটা খুব ভালো একটা ইউনিভার্সিটি এবং ভালো শহরও, কিন্তু অন্য সমস্যা আছে, আমি প্রত্যেকটা জিনিসই বলবো। আমি বললাম চমৎকার, আমি নিজে তো সেই উইন্ডসর বলে, যাই হোক সে জানে, সে দেখে ভিডিও। তাহলে ক্যানাডাতে এত খারাপ কিছু, বাট ক্যানাডাতে কিন্তু সে সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছে, ক্যানাডাতে কিন্তু সে অ্যাপ্লাই করতেছে। ওকে, আচ্ছা। তো ক্যানাডা নিয়ে আমি একটু কথা বলি আগে, যেহেতু ক্যানাডাতে আমি থাকি। ক্যানাডার বিষয়টা হচ্ছে, আমাকে একটা কথা বলেন, আমি গত 2 বছরে আপনাদের দেখলাম আপনারা প্রচুর পিটিই করে আপনারা অনেকেই অস্ট্রেলিয়া যাচ্ছেন। পিটিই করে অস্ট্রেলিয়া যাচ্ছেন, কেন পিটিই করতেছেন? কারণ আপনার আইএলস করার জন্য আপনার বলে ফ্যান ফ্যান কি কি জানি আপনার প্রবলেম হয়। অস্ট্রেলিয়ায় যাইতে ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে আপনার তো মানে এটা তো এক্সপেন্সিভ, এটা তো ইউরোপের মতো এরকম না যে মালটা সাইপ্রাসে গেছি, এটা তো প্রচুর এক্সপেন্সিভ। তাহলে আপনারা কেন অস্ট্রেলিয়া দিকে ধাবিত হয়েছেন, ক্যানাডা দিকে ধাবিত হয় না? কারণ হচ্ছে ভাই ক্যানাডাতে হঠাৎ করে রিজেকশন বাড়া গেছে। তো আমার কথা হচ্ছে, আপনারা কি একবার ট্রাই করছেন? আপনাদের মধ্যে অনেকে আমাদের এখানে স্টুডেন্টস ছিল, আমি তো পরে শুনে হয়ে গেছি যে আমাদের কাছে, আমরা কিন্তু ক্যারিয়ার কাউন্সিলিং করে দিই, আমি কিন্তু বলি কি হবে, কোন জায়গায় তুমি অ্যাপ্লাই করবে, কোন কোন প্রসপেক্টস আছে। এর মধ্যে অনেকেই অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করে চলে গেছে, ক্যানাডাতে অ্যাপ্লাই করেনি। বিষয়টা হচ্ছে দেখেন, ক্যানাডাতে এখন রিজেকশনের হার বাড়ছে। আপনি যদি গত 10 বছর দেখেন, আমি 10 বছর ধরে থাকি, আমি যখন প্রথম প্রথম ঢুকছি 2016 সালে অনেক টাফ ছিল, ঠিক এরকমই। 2020-19 সালে মানে কি বলে থাকে না যে একটা কলসি দিয়ে পানি এরকম নিলে যত পানি ভরে, ওরকম পরিমাণ স্টুডেন্টস এখানে আসছে। এবং আমিও তখন একের পর এক ভিডিও করে গেছি যে এখন কিন্তু গোল্ডেন টাইম। তখন অনেক ছেলে মনে করছে ভাই সময় নেই, শুধুমাত্র বাংলাদেশ থেকে না, ক্যানাডাতে যাওয়ার পরেও 22-এর দিকে আমি অনেক ছেলে মেয়েকে বলছিও যে তোমরা এখন অ্যাপ্লাই করো পিএনপির জন্য, তোমরা আইএলসটা আবার দাও, আইএলসটা আবার দেওয়া লাগে, আইএলসটা দিয়ে তাড়াতাড়ি পিএনপির জন্য অ্যাপ্লাই করে ফেলো, যেখান থেকে পারো, ওটা আবার জেনারেল আইএলস দেওয়া লাগে। অনেকে বলে হ্যাঁ ভাই দেখে এটা ওইটাই সব ধরা খাইছে, কারণ এখন আবার একটু টাইট হয়ে গেছে। তো এখন টাইট হয়ে গেলে একটা জিনিস মাথায় রাখবেন সবাই, আপনারা রিস্ক নেন। একটা ভিসা যদি রিজেক্ট হয়, যদি আপনার প্রবাবিলিটি জায়গা থাকে, যেমন ওই ছেলেটা, কালকে যে ছেলেটা ছিল, ও সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল থেকে মানে লাইফ সায়েন্সের সাবজেক্টস, ডাক্তার, এমবিবিএস। এরা ভাই চোখ বন্ধ করে ক্যানাডা অ্যাপ্লাই করেন আপনারা। অন্যদেরকেও বলতেছি পরে, বাট এদেরকে বলছি চোখ বন্ধ করে করেন। কারণ কি জানেন, যে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি হন, সেই ইউনিভার্সিটি যদু মধু হোক, সেই ইউনিভার্সিটিতে আপনার সিজিপিএ যদি মোটামুটি 3 থাকে, ক্যানাডাতে 3 না থাকলেও আপনি আবার এটাকে কিন্তু আপনি এখানে ইসি করতে পারবেন। মানে কি, আপনার এখানে একটা একটা প্রসেস আছে, যেটা করলে আপনার মার্কসটা ক্যানাডিয়ান অথবা ইউএস এর স্ট্যান্ডার্ডে কনভার্টেড হয়, এবং সেটা করলে একটু পয়েন্টসও বাড়ে, কিন্তু বলে দিলাম এগুলা। আপনি সেটা করে অ্যাপ্লাই করেন, ক্যানাডা 75% মার্কস দেখে,
ক্যানাডা কিন্তু সিজিপি দেখে না, কারণ কি জানেন, ঢাকা ইউনিভার্সিটিতে সিজিপি তো 80 পেলে 3 দেয়, ঢাকা ইউনিভার্সিটিতে 80 পেলে 3 হয়, বাট নর্থ সাউথে তো 80 পেলে 3 হয় না। নর্থ সাউথে তো 94 মনে হয়, 90 অথবা 87 পেলে হয়তো বা 3 হয়। সরি, আমি ভুল বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে 80 পেলে 4 হয়, মানে 80তে ওদের 4 ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা যেখানে 80 পেলে 4 হয়, নর্থ সাউথে তো 80 পেলে 4 হয় না। আপনারা কি বুঝতে পারছেন সবাই? সো এই জায়গাটাতে আপনাকে বুঝতে হবে কি যে এইখানটাতে কতটুকু পয়েন্টস আমাকে পেতে হবে, কতটুকু আমাকে আগাইতে হবে, এছাড়া তো আমি পারবো না। তো ক্যানাডার বিষয়টা কি জানেন, ওরা মার্কসে বেশি করে, ওরা বলে অনেক ইউনিভার্সিটি 3 আপনি মার্কসে কনভার্ট করেন, আপনি ইসি করে ফেলেন, তাহলে দেখবেন আলটিমেটলি জিনিসটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কেন অস্ট্রেলিয়ার জন্য যদি করতে পারেন, তাহলে আপনারা কেন, তার মানে আপনার ফিনান্সিয়ালি আপনি সাউন্ড, অস্ট্রেলিয়াতে যদি আপনি অ্যাপ্লাই করেন এই মানে আপনার পয়সা আছে, নাহলে তো হবে না। তাহলে আপনি ক্যানাডা কেন করেন না? যেখানে ক্যানাডাতে করলে মাত্র 2.5 বছরে, আমি কয়েকটা কালকের স্টুডেন্টস দেখাইছি, কালকে যে ছবিটা বলছি সেই ছবির পিছনে মাত্র 2.5 বছরে পিআর পেয়ে গেছে। আপনি কি কল্পনা করতে পারেন 2.5 বছরে পিআর পাইছে কিভাবে? তো বিষয় হচ্ছে ক্যানাডাতে এখনো রিজিট ঠিক আছে, কিন্তু এটা ছাড়তেছে আস্তে আস্তে। দিস ইজ দ্য গুড নিউজ যে আস্তে আস্তে ছাড়তেছে, এটা আস্তে আস্তে বাড়বে। আপনারা এখনো সময় আছে, যারা যারা এখনো আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন আর আপনারা ফাইন্যান্সিয়ালি সাউন্ড, এখন ব্যাংকে গেলেও বিভিন্ন লোনের মাধ্যমে বিভিন্ন ভাবে এখন ব্যাংক ব্যালেন্সেরও আপনারা ম্যানেজ করতে পারেন। এটা না পারলে, না জানলে আমি বলবো আপনারা এখনো বোকার স্বর্গে বাস করতেছেন। সব ছেলেপেলারা আপনাদের নাগের ডগা দিয়ে কিন্তু যা করার করে নেবে, কানাডায় চলে যাওয়ার চলে যাবে, আমেরিকা চলে যাওয়ার চলে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি কিন্তু স্টাক হয়ে থাকতেছেন, জাস্ট একটু মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু পাচ্ছেন না। তো চেষ্টা করেন ক্যানাডাতে, ক্যানাডাতে অ্যাপ্লাই করার জন্য আমি বলবো, কারণ ক্যানাডাতে অ্যাপ্লাই করলে কিভাবে 24 মাসের মধ্যে একটা পিআরটা হয় আমি আপনাকে বলি। পিআরটা হচ্ছে ক্যানাডাতে কয়েকটি স্ট্রিম আছে, ঠিক আছে? এখন যে টাইট করেছে সেই একটা স্ট্রিম বন্ধ করে দিয়েছে, 1.5 থেকে 2 বছর হয়েছে। তার আগের স্টুডেন্টসরা সবাই পাইছে। কিভাবে পাইছে? ক্যানাডাতে 2 ভাবে পিআর হয়। একটা হচ্ছে ফেডারেল, মানে পুরা ধরেন দেশের একদম মেইন জায়গা থেকে আর কি, হ্যাঁ, এটা পুরোপুরি ক্যানাডা থেকে। আর একটা হচ্ছে কি প্রভিন্স, মানে কি ওই যে রাজ্য আর কি, তো প্রভিন্সিয়াল আরেকটা হয়। তো মাথায় রাখবেন প্রভিন্সের বেসিসে কিছু পয়েন্টস থাকে যেটা পরে ফেডারেলে পাস করা হয়, আবার ফেডারেল থেকেও ঢুকতে পারেন, কোনো অসুবিধার কিছু নাই। যেমন এক্সপ্রেস এন্ট্রি আমরা নাম শুনছি এরকম। তো এইটা আমি যাচ্ছি না, আমি বলছি ফেডারেল জায়গা থেকে। সো পপি সরকার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুমনা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি স্টার্টে গিয়ে পাচ্ছি পসিবল, অফকোর্স পসিবল। আমি কেমনে পসিবল সবকিছু বলে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। কাস্টমাইজড করতে হবে, হ্যাঁ। তো ক্যানাডাতে এই যে পিআর যে জায়গাটা আছে, এই প্রভিন্সের মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ যুক্ত আছে অন্টারিওতে, যেখানে টরন্টো, আমার নাম শুনছি না, ওরা বলে টরন্টো আর কি, যাই হোক, টরন্টো হোয়াট এভার, অথবা অটোয়া হচ্ছে রাজধানী। আমি যে শহর থেকে, উইন্ডসর, এটা অন্টারিওতে। অন্টারিওটা একটু গরম, মানুষজন বেশি, বেশি বাইক যায়। আমাদের বাঙালিরা গেলেও ভালো লাগে আর কি, কারণ খাবার দাবার, মসজিদ, মাদ্রাসা সবকিছু মোটামুটি, হ্যাঁ, তারপরে মন্দির, সবার বিভিন্ন ধর্মীয় জায়গাগুলো সবকিছু মোটামুটি অ্যাভেলেবেল, সবাই সবার রিলিজিয়াস প্র্যাকটিসগুলো চালা যেতে পারে, খুব ভালো। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এরকম যে এখানে আমরা যে গেলাম বা এটা করলাম, এই জায়গায় এতদিন ধরে মাস্টার্স করলেই, আমি আপনাদের বলি কত সহজ। শুধু মাস্টার্স করলেই, আপনি মাস্টার্স করছেন তাতেই একটা পয়েন্ট চলে আসে, যেই পয়েন্টটা, এবং আইএলস আরেকবার দিতে হয়, সেই আইএলস এর পয়েন্টটা মিলে, এবং আপনার এইজ 29 সবচেয়ে বেশি থাকে। 29, আমি আবারও বলতেছি 29 বছর বয়স। যারা মনে করেন 25-এ মাস্টার্স, 26-এ মাস্টার্স শেষ করছেন, ভাইয়া 29 তো 3 বছর গ্যাপ হয়ে গেছে, আপনি একেবারে রাইট জায়গাতে আসছেন। এটা কোনো গ্যাপ না, কিন্তু এটা আপনারা বুঝবেন না অনেকেই, যতক্ষণ পর্যন্ত আপনারা না যাচ্ছেন। ক্যানাডাতে 35-38 পর্যন্ত মাস্টার্স করতে যায়। তো এইখানে আপনারা যদি 29টে ডেভিয়েশনের জায়গা থেকে আমি যদি বলি যে এটাকে যদি সেন্টার রাখি, এবং আপনি যদি হইতে পারেন 26, হইতে পারেন আপনি 35-34, ইউ আর গুড টু গো। যদি আপনি 33-34ও হন, আপনার পয়েন্টস অনেক পেয়ে যাবেন, আইএলটিএস থেকে উঠাতে পারবেন ভালো। তো মাস্টার্সের কোন সাবজেক্টগুলো ভাইয়া পাইলে পয়েন্টগুলো অনেক বেশি হয়? আমিও কিন্তু মাস্টার্স স্ট্রিমে পিআর পাইছি। মাস্টার্সের ভিতরে এই, আবারও বলতেছি, যে যারা মেডিকেল বায়োটেকনোলজি, ধরেন এই টাইপের যে মলিকিউল বায়োলজি, লাইফ সায়েন্স, অথবা ডাক্তার, এমবিবিএস, এইসব জায়গা থেকে যারা আসে,
বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর সাইড থেকে যদি আপনি আসেন, এরকম কিছু কিছু সাবজেক্ট আছে। হ্যাঁ, কোনগুলোতে পয়েন্টস কম আমি বলে দিই, যে কোনো বিজনেস স্কুল থেকে, যেমন আমি বিজনেস স্কুল থেকে আসছি, ডাজন্ট ম্যাটার আপনি অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, টেকনিক্যাল জায়গা যান, এইচআর, মার্কেটিং, যেখানে যান না কেন, বিজনেস স্কুলের যে কোনো সাবজেক্টে গেলে পয়েন্টস কম। এটা একটা গেল। যারা ধরেন বিভিন্ন মানে হিউম্যানিটিস থেকে আসে বা বিভিন্ন জিনিস যেগুলো কমন সাবজেক্ট থাকে না, স্ট্যাটিস্টিক্স, তারপরে ইকোনমিক্স, এগুলো থাকে, অথবা M8 করে যারা বিভিন্ন, যেমন আপনাদের এখানে অনেকে আছেন না, আপনারা ইংলিশে অনার্স করছেন, আপনার এখানে আছেন না অনেকে আপনারা যারা ধরেন সোশ্যাল সায়েন্সে পড়ছেন, আপনারা আর্লি চাইল্ড আবার ডিফারেন্ট, ওইটা আবার ডিফারেন্ট আমি বলতেছি। আপনারা যারা আবার এডুকেশনে পড়ছেন, রাইট, আপনারা ওইরকম পড়ছেন, এই সাবজেক্টগুলো, এইগুলো হচ্ছে আবার আলটিমেটলি আর একটা জায়গায় যেগুলোতে পয়েন্ট, যেগুলোর মানে কি বলে ফলো আপ যে মাস্টার্স প্রোগ্রাম থাকে, সেইটাতে আবার পয়েন্টস ক্যানাডাতে কম, অন্টারিওতে। অন্য জায়গায় আবার বেশি, শীতের জায়গায় আবার বেশি। এমন না যে শীতের জায়গায় কম, শীতের জায়গায় কিন্তু আবার একটু বেশি দেয়, সুবিধা বেশি, ওই প্রভিন্সগুলোতে গেলে সুবিধা বেশি। সো এই যে মাস্টার্সটা করে, এই মাস্টার্সটা আমি আপনাদেরকে বুঝাই দিব, দুই রকমের হয়। একটা হচ্ছে রিসার্চ বেসড, একটা হচ্ছে কোর্স বেসড। আবারও বলি, রিসার্চ বেসড, কোর্স বেসড। আমি নিজে করছি কোর্স বেসড, আর হচ্ছে রিসার্চ বেসড। এই যে আরএসি পায়, ফান্ড পায়, কেমনে পায়, এগুলো সব কিছুর আইডিয়া দিব। আপনারা কোনো এজেন্সিতে গেলে খুব কম এজেন্সি আছে যারা আপনাকে এই আইডিয়াগুলো দিবে। তারা বলবে ভাই এই অমুক XYZ ইউনিভার্সিটি ইংল্যান্ডে চলে যান এটাতে। কারণ কি? কারণ অ্যাফিলিয়েশন আছে। অ্যাফিলিয়েশন খুব ইম্পর্টেন্ট। এই অ্যাফিলিয়েশনের জিনিসগুলো বুঝাবো, এই অ্যাফিলিয়েশন আমরাও নিব, আমরাও আনবো। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে আপনি কোনটা করবেন। আপনি আগে আগে চয়েসগুলো রাখেন, যে আমি কি অ্যাফিলিয়েশনটাতে যাবো, নাকি আমি নিজে থেকে একটা জিনিস করতে পারি বা আনতে পারি, অথবা এটা আনা যায় এরকম এজেন্সিতে যাব। ওই এজেন্সি এটা অফারটা দিচ্ছে না, কিন্তু অন্য এজেন্সির কাছে থেকে ওইটার অফারটা থাকতে পারে। সো এই নলেজটা আপনার থাকতে হবে, এটা আমি বলবো আজকে। তো পিআর আপনি পেলেন, ধরেন আপনি গেলেন আপনার পিআরের জায়গাতে, ওই ইউনিভার্সিটিতে আপনি মানে অন্টারিওতে গেলেন, আপনি মাস্টার্স করলেন, মাস্টার্স করার পর এই পয়েন্টগুলো আপনি পেলেন, এই পয়েন্ট পাওয়ার পরে আপনি এখানে করতে পারেন। তো মাস্টার্স করতে যেটা কোর্স বেসড, ক্যানাডাতে ম্যাক্সিমাম কোর্স বেসড প্রোগ্রামগুলো, বিশেষ করে অন্টারিওতে 16 মাসের মাস্টার্স হয়। 16 মাস, নট 2 ইয়ার্স, টোটাল 2 ইয়ার্স না, 16 মাস। ব্যাচেলর নিয়ে আমি বলছি, 16 মাস মানে 4টা সেমিস্টার ব্যাক টু ব্যাক, ট্রাইমেস্টার বলতে ব্যাক টু ব্যাক, 4 মাস 4 মাস 4 মাস 4 মাস, 16 মাসের তো মাস্টার্স শেষ। বলেন এর থেকে আরামের কি আছে? প্রবলেম কি? হ্যাঁ, প্রবলেম আছে। অন্য অন্য দেশে যেরকম 2 বছরের যে মাস্টার্সের মাঝখানে, 2টা সেমিস্টারের মাঝখানে একটা সামার ব্রেক থাকে, আবার 2টার মধ্যে একটা সামার ব্রেক থাকে, এই সামার ব্রেকটা পাচ্ছেন না আপনি, টানা 16 মাসের শেষ। তার মানে সামার ব্রেক পাচ্ছেন না মানে আপনি পার্ট টাইম জব করে ইনকাম করতে পারছেন না। কিন্তু আপনি আরেক দিক দিয়ে দেখেন, 16 মাসে আপনি মাস্টার্স শেষ করে ফেললেন, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 2 ইয়ার্স মাস্টার্স প্রোগ্রাম। অফকোর্স সার্টিফিকেটে লেখা থাকবে, অ্যান্ড দেন ইউ উইল বি গিভেন 3 ইয়ার্স ওয়ার্ক পারমিট। 3 বছর ওয়ার্ক পারমিট আছে, এর মধ্যে 1 বছরই সবাই গুছিয়ে মুছিয়ে ফেলায় কিন্তু। তো যারা মাস্টার্স থেকে করছে ধরেন, তারা 16 মাসে মাস্টার্স করে ফেলছে। এই মাস্টার্স করার পরে আইএলটিএস পরীক্ষা দিয়ে 8 পেয়ে গেছে। তাহলে মাস্টার্সের পয়েন্টটা যেই কয়েকজন আছে ধরেন, তাদের যদি এমনও হয় তারা বিজনেস স্কুল থেকে আসছে, অথবা M8 করছে, অথবা মানে নন টেকনিক্যাল সাবজেক্ট থেকে বের হয়েছে ফর এক্সাম্পল, তারাও কিন্তু যখন এইখানে মাস্টার্সটা করে এবং যখন 8 পেয়ে যায়, তাদের আইএলটিএসে তাদের পয়েন্টসটা অনেক বেড়ে যায়। বয়স যদি 30 আশেপাশে থাকে তাহলে আরো ভালো। অ্যান্ড দেন তারা কি করতে পারে, তারা কি করছে অলরেডি, আমার যে ছবিটা আছে তার পিছনের অনেকেই আছে, তারা কি করছে, তখনই তারা পিএনপিতে অ্যাপ্লাই করে ফেলছে, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। এটাতে অ্যাপ্লাই করার পরে যেটা হয়, 16 মাসের পরে 3 থেকে 4 মাসের মধ্যে পিএনপিটা অ্যাপ্রুভড হয়ে যায়। এরপরে সাধারণত কারোর 1 বছর, 12 মাস, 10 মাসে পিআরটা হয়ে যায়। তো আমি যে বললাম 2.5 বছর, মানে 2 বছর মানে 24 মাস, আর 6 মাস 30 মাস। তো এইখানে অনেকের হয়েছে এটাই যে 16 মাস, 16 মাসের ঠিক 3 থেকে 4 মাসের মধ্যে পিএনপিটা হয়ে গেছে, 20 মাস, আর এরপরে 10 মাসের মধ্যে তাদের পিআর হয়ে গেছে। 2.5 বছরে পিআর হয়ে গেছে ক্যানাডাতে, 2.5 বছর। ক্যানাডার সিটিজেনশিপের একটা নিয়ম কি জানেন? এটার জন্য ইউ নিড টু স্পেন্ড an amount of days, particular amount of days, months or years. So এটা 1000 সামথিং নাইটস, বেসিক্যালি 3 বছর এটা ধরা হয়। 3 বছর আপনাকে কানাডা থাকতে হবে পিআর পাওয়ার পরে। কিন্তু জাস্টিন ট্রুডো এসে কতবার কি করছে শুনলে আরো মজা পাবেন। জাস্টিন ট্রুডো বলছে এই 3 বছরও 3 বছর থাকবে না, এটা কমে যাবে যদি এই পিআর এর আগে একটা মানুষ ওয়ার্ক পারমিট,
ভিজিট ভিসা এবং যে কোনো টেম্পোরারি ভিসা এবং স্টুডেন্ট হিসেবে যদি থাকে, তাহলে যে কয়দিন থাকবে ওই 3 বছর থেকে ওই কয়দিন বাদ হবে, হাইয়েস্ট 1 বছর পর্যন্ত বাদ হবে, হাইয়েস্ট 1 ইয়ার, 1 বছর পর্যন্ত বাদ হবে। তাহলে দেখেন 2.5 বছরে মানুষটা যে পিআর পাইছে, সে যদি ক্যানাডা থেকে না বেরোয়, মানে আমার মতো, আমি তো ভাই ক্যানাডা থাকছি কম, বাংলাদেশে থাকছি বেশি, আমার ফ্যামিলি বাংলাদেশে আছে, আমার টান পূরণ বেশি এখানে আসা যাওয়া, সব বাদ বুদ দিয়ে, বড় বড় চাকরি বাদ দিয়ে আমি বাংলাদেশে এসে থাকছি। এখন সিটিজেনশিপ হয়ে গেছে, এখন চাকরি এখানে মানে আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অত টেনশন নেই, একটা লেভেল পর্যন্ত খাটতে হয়, তারপর আর এমনি রকেটের মতো মানুষজন আপনারা দেখবেন হাওয়ায় ভাসি ভাসি উপরে উঠতেছে। তো যেটা বলছি আর কি, তো যেহেতু যদি আপনি সেখানে মাত্র এখন 2 বছর থাকেন, আমার অপরিচিত আমার ফ্রেন্ড সার্কেলও আছে, কিন্তু ওদের পিআর কারো 2.5 বছর, কারো 3 বছর হয়েছে, বাট 2 বছর মাত্র থেকেই আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারছেন, অনলি 2 ইয়ার্স। আমার ওয়াইফও কিন্তু 2 বছর পারে নাই, কারণ কি জানেন, আমার ওয়াইফ যখন কানাডাতে গেছে, ও পিআর নিয়ে গেছে, তার মানে পিআর আগে ও কানাডাতে থাকা ছিল না, ও পিআর পেয়ে আমার সাথে বিয়ে হওয়ার পরে পিআরটা পাইছে, আগে পিআরটা হয় তারপরে সিটিজেন হয়, তো ওকে কিন্তু 3 বছর থাকতে হয়েছে টু বি এলিজিবল। বাট আপনাকে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে আলটিমেটলি 2 বছর, আড়াই বছর, 4.5 বছর এত এত কুইক হওয়ার দরকারও নাই। 4.5 বছর না হবে, 5 বছর পর, 5.5 বছর পর, 6 বছর পর যদি আপনার কাছে একটা দেশের পাসপোর্ট থাকে, আমার ওয়াইফের এখনো সিটিজেনশিপ হয় না, পিআর স্ট্যাটাসে আছে, অ্যাপ্লিকেশন অন প্রসেস। আমার ওয়াইফকে নিয়ে আমি গেছি, যে বাংলাদেশে আসছি, ওইখানে 6-7 মাস তো শীতের মধ্যে আসলে এরকম অতটা ডানে বামে এত যাওয়া হয় না, আমরা ঘুরে ফিরে করি প্রচুর, কিন্তু দূরে দূরে তো যাওয়া হয় না। 4-5 মাস খুব ঠান্ডা থাকে আমাদের শহরে, উইন্ডসর ইটস ভেরি ভেরি নাইস সিটি, সেকেন্ড ওয়ার্মেস্ট সিটি ইন ক্যানাডা, উইন্ডসর। আমি যে শহরে থাকি, আপনারা সার্চ করলে দেখবেন, আমার অনেক ব্লগও আছে। তো আমরা ভাবলাম ক্যানাডাতে দিব, ক্যানাডাতে গেছি, ভাই রে ভাই, ক্যানাডা দিব না, থাইল্যান্ডে যাবো একটু। তো ওর ভিসার জন্য আমার এখানের ইনকাম এইটা, আর ওইখানের ইনকাম এন তেন, আমি যাবি এত কিছু দেখান লাগছে। আমার আর আমার ছেলের দুজনেই পাসপোর্ট আছে, বাট ওর নাই। এবং আমার যে থাইল্যান্ডে যে ভিসা করেছে, সে আমার একটা লিস্ট দেখালো, ভাই দেখেন রিজেকশন রিজেকশন রিজেকশন, কেন জানি ভাই, এই লোকের ভিসা তারপর রিজেকশন, এই দেশে রিজেকশন, ইন্দোনেশিয়াতে গেলে এখন এতদিন থাকা লাগে, ইন্টারভিউ লাগে বাংলাদেশি পাসপোর্টে। তো আমার কথা হচ্ছে কি যে আমাদের আলহামদুলিল্লাহ সবারই লাইফস্টাইল দিন দিন আপগ্রেডেড হচ্ছে, বাংলাদেশের মানুষেরও, অ্যান্ড ট্রাভেলিং ইজ কি বলে ইজ নেসেসারি। ট্রাভেলিং ইজ এরকম বলবো না, আমাদের মানে কোরআন শরীফে অনেক অনেক সূরাতে বলা আছে, আল্লাহ তাআলার এই সৃষ্টি তোমরা কি ঘুরে দেখো নাই। তো ট্রাভেলিং ইজ আমি বলবো কি, ট্রাভেল ইজ মাস্ট। এই বিভিন্ন জিনিসের জন্য আর আপনি যদি বিজনেস করতে চান, যেটা আমাদেরকে ইন্সপায়ার করা হয়েছে বিজনেস, আপনি যদি বিজনেস করতে চান, আপনি যদি মুভ করতে চান, প্রত্যেকটা জায়গায় আপনার অ্যাক্সেস থাকা লাগবে। আপনি এটা পাসপোর্ট দিয়ে যদি আপনার 1 মাস বসে থাকতে হয়, তাহলে কেমনে কি হবে? এই যুগে এসে যদি আপনার অপরচুনিটি থাকে, সবাই একরকমের হবে না, এটা তো আমরা জানি যে সবাই একরকম পারবে না, অনেকে অনেক অপরচুনিটিস পারবে না বা পায় না। আপনারা যারা এখানে এখন পর্যন্ত লাইভ দেখতেছেন, তার মানে অলরেডি আপনারা জানেন আপনারা দেশের বাইরে যান, এবং কেন যেতে চান আপনারা জানেন, নাহলে আপনারা কোনো আইএলটিএস অ্যান্ড বেসিক ইংলিশ রিলেটেড কোনো পেজে তো আপনি নিশ্চয়ই ক্লিক করবেন না। যে কোনো আইএলস আপনারা পেজে ক্লিক করছেন কারণ আপনারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, আপনি আইএলস করতে চাচ্ছেন, তাহলে আলটিমেটলি এইটা কেন নয়? কেন নয়? আমার আগেও 2 বছর আগে ইউরোপে গেছে, এখন পর্যন্ত পাসপোর্ট হয় নাই, আই নো দ্যাম ভেরি ওয়েল। আবার আমার অনেক 2 বছর পরে ইউরোপে যে পাসপোর্ট হয়ে গেছে, কারণ ইউরোপিয়ান মেয়ে বিয়ে করছে। এখন ওই মেয়ে বিয়ে করলে কুইক যে কোনো জায়গাতে হবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট আপনি যদি নর্মাল ওয়েতে চিন্তা করেন, আপনার এলিজিবিলিটি আপনি খাটায়, মানে ওইটা বিয়ের এলিজিবিলিটি না, আপনাকে মাথায় রাখতে হবে জিনিসটা যে ক্যানাডা এখন সবচেয়ে কুইক আপনাকে পাসপোর্ট দিচ্ছে। হ্যাঁ, এখন একটু ডিফিকাল্ট করছে। কি ডিফিকাল্ট করছে জানেন? কি ডিফিকাল্ট করছে? ডিফিকাল্ট করছে মাস্টার্সের পয়েন্ট একটু বাড়াই দিছে। তারপরেও যাদের আইএলটিএস এ ভালো স্কোর আছে, বয়সটা একটু 29-এর পরে ধরেন 32, 34, 35 পর্যন্ত, 35 বলবো না, 33, 34 পর্যন্ত আছে, দে আর গুড টু গো। এই যে কয়েকদিন আগে একটা ড্র হয়েছে, এটা ছাড়াও, এটা তো মাস্টার স্ট্রিম থেকে আছে, এটা ছাড়াও আপনার শুধুমাত্র জব এক্সপিরিয়েন্স থেকেই আপনি এই জায়গাটা এটা কাজটা করতে পারবেন। জব এক্সপিরিয়েন্স, শুধুমাত্র জব এক্সপিরিয়েন্স কি একটা টিয়ার 2 বলে, আগে বলতো বি নক, কিছু কিছু জব আছে সেগুলো। এগুলোর অনেক আবার কাহিনীও আছে, এগুলা পরে কথা বলবো এগুলো নিয়ে। সো আপনি এমন না ঢুকতে পারলে সমস্যা আছে। ভিজিট ভিসা নিয়ে কি সমস্যা আমি বুঝি না, অনেকের রিজেক্ট হবে, অনেকের হবে না, এটা আগেও হয়তো এখনো হয় না। ভাই ক্যানাডা তো 4 কোটি মানুষের দেশ, এত সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এত মানুষের দেশের মধ্যে কেন এত কম ভিসা হচ্ছে? মানুষ কি যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে।
আমার শ্বশুরের তো কোনো জায়গায় ট্রাভেল ছিল না, শুধুমাত্র মনে হয় একটা থাইল্যান্ডে ট্রাভেল ছিল। আমার শ্বশুরে তো ভিসা দিয়ে দিছে, মানে যে উনি গেলেন আর কি, যখন আমার বেবি হয়েছে তখন উনি গিয়েছিলেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি এরকম যে আবার অনেকে দিচ্ছে না, সো দিচ্ছে এইটার জন্য আমি অ্যাপ্লাই করব না, এটা না ভুল। আমার কথা ওই জায়গায় যে অস্ট্রেলিয়াতে আপনারা অ্যাপ্লাই করতে পারতেছেন, অস্ট্রেলিয়াতে যেখানে এত টাকা পয়সা দিয়ে খরচ করে আপনাকে প্রোগ্রামটা কমপ্লিট করতে হচ্ছে, তাহলে ওয়াই নট ক্যানাডা? আপনি ট্রাই করেননি কেন ক্যানাডাতে? অনলি বিকজ অফ আইএলটিএস? তো আমি বলবো যে এখনো সব দেশেরই কিছু ভালো খারাপ দিক আছে, বাট ক্যানাডা বেটার। আচ্ছা, ইউএস এর কথা বলছি। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে পুরো উল্টাপাল্টা হয়ে গেছে। নাইলে ভাই ইউএস ক্যানাডা থেকে পোলাপাইন সবার ড্রিমই থেকে ওই জায়গায়। কারণ কি জানেন, যেই চাকরি কানাডাতে করলে আমরা পাই $2700 বেতন মাসে ধরেন, ইউএসএ তে সেটা করলে পাই $4000 বেতন ইউএস ডলারে, $4000 বেতন ইউএস ডলারে। আমার প্রচুর স্টুডেন্টস ইউএসএ ছিল, প্রচুর স্টুডেন্টস স্পোকেন কোর্স করছে আমার কাছ থেকে, আবার ইউএসএ তে আইসে, ইউএসএ তে কারণ জব পাচ্ছিল না, ইংলিশ স্পিকিং ভালো না। আপনাদের তো যে কোনো গেলে আমারে বলছে এরকম, ভাই আগে ঢুকেন, আপনাদের তো আগে ঢুকেন বলেই আপনারা লাফায় উঠেন, এইভাবে লাভ দিবেন না, প্রবলেমে পড়বে, অনেক বড় সমস্যা হবে। এখানে কেউ নাই আপনারা সেভ করার জন্য। যারা আছে কেউ আসবে না, তারা জবে যেতে হবে, 8 ঘন্টা কাজ করতে হবে, কেউ আপনার রুমে উকি মারবে না। লাইফ ইজ ভেরি মিজারেবল দেয়ার ইন সাম কেসেস। সো ইউএস করতে পারলে তো কথাই ছিল না। ইউএসএ তে কি কয়েকদিন আগে আপনারা কি জানি লিখবেন, শুধু জানি লিখবেন, হ্যাঁ, জাস্ট 1.5-2 বছর আগের কথা চিন্তা করেন, 2 বছর আগের কথা চিন্তা করেন। ইউএসএ অনলি MOI, 2 বছর আগের কথা চিন্তা করেন ভাইয়াপুরা। MOI দিয়ে ভুরি স্টুডেন্টস ইউএসএ তে ঢুকে নাই। MOI মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে MOI মানে কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। আইএলটিএসটা লাগে না যদি আপনার এটা ইংলিশ থেকে থাকে, আইএলটিএসও দেওয়া লাগে নাই। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আইএলটিএসও দেওয়া লাগে নাই, প্রচুর ছেলে পেলে ঢুকে নাই, ঢুকছে, ইনকাম করে নাই। আমি একটা ব্লগ করতে গেছি, আমার পাশে বর্ডারে আমার থেকে 3 মিনিট লাগে ইউএসএ যেতে, গাড়ি চালায় ধুম করে ইউএসএ চলে যাই। ইউএসএ তে যাওয়ার পরে আমি একটা জায়গায় জিলাপি কিনতে গেছিলাম, কারণ আমার ওই শহরে জিলাপি নাই। সেকেন্ড ওয়ান সিটি অনেক ভালো বলো না, কিছু খারাপ দিকও আছে, তখন ওরকম ছিল না। আমার একটা ব্লগ আছে, আপনি দেখবেন। ওইখানে গেলাম, তখন ওইখানে একটা ছেলে আছে আইএলস করে, তো বাংলাদেশে খুব প্রসিদ্ধ, খুবই নাম করা। আমি নামটা বলতে চাচ্ছি না, ছেলেটার নামটা মনে আছে, কিন্তু ওর অর্গানাইজেশনের নামটা আমি বলতে চাচ্ছি না। তো ও আইএলস করতো, তো ওর ভিডিও আনতে মানা করছিল, যাই হোক। তো ও জব করতেছিল ওইখানে। স্টুডেন্টরা তো জব করতে পারে না ইউএসএতে, ইউএসএর স্টুডেন্টসের কোনো সময় জবে নাই, পোলাপেন ধুমায় জব করে গেছে। মিনিমাম $4000, $4000 মানে $4 লাখ টাকা কামাইছে। ইউএসএতে তো খরচও নাই, আর ছেলে পেলে সিঙ্গেল গেলে খরচ কিসের রে ভাই, খরচ কিসের? আমরা হোস্টেলে থাকছি না, আমরা মেসে থাকছি না, যারা তো তারা আলটিমেটলি থাকতে পারি না, খরচও নাই, প্রচুর পরিমাণ টাকা বাংলাদেশে পাঠাইছে, প্রচুর। আমাদের ক্যানাডা থেকে 2-4টা ভাগছে ইউএসএতে। এখন ওরা মানে আমরা ক্যানাডাতে যা কামাই, ও আমাদের থেকে 4 গুণ বেশি টাকা ইনকাম করে। আমি শুধু ইউপিএস এর কথা বলি, আমি এইচআর ছিলাম, আলহামদুলিল্লাহ আই বিকেম দ্য এইচআর স্পেশালিস্ট, এইচআর এন্ড রিক্রুটমেন্ট স্পেশালিস্ট ইন ইউপিএস ক্যানাডা। আমার একদম এয়ারপোর্টের পাশে অফিস, তো খুব ভালো একটা অফিস, খুব সুন্দর অফিস ছিল, এভরিথিং ওয়াজ ফাইন। আমি যেটা জিনিসটা করতাম ওইখানে, ওই জায়গাটাতে আমার ওইখানে ইনকামের ক্ষেত্রে আমি যে টাকাটা ইনকাম করতাম তার 1.5 টাইমস বেশি একই ইউপিএস এর ইউএসএ যে থাকতো একই পোস্টে সেই ছেলে ইনকাম করতো। কারণ আমরা তো এখানে রিজিওনাল মিটিং গুলো করতাম, তো নর্থ আমেরিকা, এটা তো আলাদা। সো ওই ছেলে এই রকমের ইনকামটা করতো, 1.5 টাইম বেশি তার ইনকাম ছিল, এবং ইউএস ডলারে, ঠিক আছে। সো আমাদের এখানে যে জিনিসটা করতে হবে সেটাকে মাথায় রাখতে হবে, ইউএস ইজ প্রসপেক্টাস কান্ট্রি। কিন্তু এখন কি এটা যাওয়া সম্ভব? এখন তো উল্টাপাল্টা কাজ শুরু করছে, এখন ভাগাই দিচ্ছে মানুষকে, এখন এটা করতেছে এটা করতেছে, ঠিক না? সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই ইউএসএ তে কি এখন আমি যাব? আগে হলে আমি বলতাম যান, এখন কি যাব? আমি এখনো না করি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে পাগলামিগুলো শুরু করছে আসার পর থেকে, যে ঝামেলাগুলো শুরু করতেছে, তো আমি বলতেছি যে ভাই নিজের লাইফটাকে কেন এখন আমি একটা ট্রাভেলে ফালাবো, একটা অনিশ্চিত জায়গায় ফালাবো। কারণ ইউএস থেকে অনেক ছেলে পেলে আমাদেরকে ফোন দেয়, আমাকে ফোন দেয় যে ভাই কিভাবে ক্যানাডাতে সেটেল হওয়া যায় বা কিভাবে ক্যানাডাতে কি করা যায়। তো ইউএস এন্ড ক্যানাডা এটা বুঝলাম, ওই দিকটা বুঝলাম। এবার সে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, হ্যাঁ, ইমিগ্রেন্টস ফ্রেন্ডলি যদি বলি যে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি, এই দুইটা দেশ অবশ্যই ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। মানে ক্যানাডা যেরকম ইমিগ্রেন্টসদেরকে ইনভাইট করে, প্রসেস আছে, অফকোর্স অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রসেস আছে, ইউ ক্যান অলসো ট্রাই।
কিন্তু আপনারা দেখেন কয়েকদিনের আগে ভুরি ভুরি অস্ট্রেলিয়াতে লোক নিচ্ছে না, এখন অস্ট্রেলিয়াতে লোক নিচ্ছে না, এখন আবার নিউজিল্যান্ড খুলতেছে না। একটা কথা আমি সবাইকে বলি, অনেকে না মানে একটু কিরকম জানি একটু হরফর হরফর হর করে, মানে খুব বেশি তাদের খুব তাড়া থাকে, কিসে তারা ভাইয়া চলে যাবো। আমি একটা কথাই বলি, পৃথিবীতে যতটুকু পর্যন্ত আমি দেখে আসছি এবং আমার আগে থেকে আমি রিসার্চ করে আসতেছি এবং আপনারাও দেখে আসছেন, আপনারাও জানবেন, কোনো না কোনো দেশে লোকজন নিতেছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তোমার যদি মিশন থাকে তুমি একটা ডেভেলপ কান্ট্রিতে যে কিছু করতে চাও, তোমার এই প্রসপেক্ট থাকবেই, কোনো না কোনো জায়গায় খোলা থাকবেই। হয়তো অস্ট্রেলিয়া অনেক নেই, তার আগে অনেক ডেনমার্ক অনেক নিছে, ভুরি ভুরি ডেনমার্ক নিছে। ব্যাংক ব্যালেন্স ছাড়া যদি একটা কান্ট্রিতে যাওয়া যায়, ব্যাংক ব্যালেন্স দেখাইতে হয় না ডেনমার্কে গেলে, তাহলে কেন হবে না? তার আগে জার্মানিতে এক সময় নিছে, এখন জার্মানির আবার অ্যাপয়েন্টমেন্ট টাইমটা বাড়াই দিছে। তো এক একটা সময় এক একটা জায়গা এক একটা দেশ এই কাজগুলো করে। এটা এক একটা সময় এক একটা দেশ এক একটা কাজ করে। তো এইটা নিয়ে না টেনশনের কিছু নাই যে আমি কোনো জায়গা দিয়ে করতে পারবো না। প্রবলেম হচ্ছে, আমি একটা জিনিস আপনাদেরকে বলে, আপনারা চেষ্টা করবেন আইএলস এর 6.5 বা 7টা রাখার জন্য, নো ব্যান লেস দেন 6। তাহলে কোনো না কোনো জায়গায় আপনার ঠাই হবে। এখন আপনি চিন্তা করবেন যে আমি তাহলে ইউরোপে যাবো কিনা। ইউরোপের জন্য এখন যেটা করব সেটা হচ্ছে কি, যে মন্দের ভালো একভাবে হিসাব, অথবা একটা যে হিসাব হচ্ছে কি আলটিমেটলি কোনটা আমার থেকে জন্য আমার ক্ষেত্রে ভালো হবে, এটা ইম্পর্টেন্ট। এখন আমার যদি এরকম হয়, অনেকে মনে করে কি ভাই আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করছি, আমার সিজিপি কে কাউন্ট হবে বা কিছু হবে? আমি একটা কথা বলি, নাসাতেও ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে, নাসাতেও। তাহলে হবে না কেন? কেন হবে না? সাইফুল ভাই নামে একটা ভাই আছে, আমাদের বয়স খুবই কাছাকাছি। ওনার একটা কথা আমি শুধু আপনাকে বলি, উনি ফার্মাসি থেকে পড়ছেন, উনি ফার্মাসি থেকে পড়ছেন ইউডা ফার্মাসি থেকে পড়ছেন, ইউডা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। উনি এরপর উনি এত মেরিটিয়াস, মানে উনি এত মানে কি বল, উনি জিআরই জিম্যাট ওই সময় থেকে উনি পড়াইতেন। হ্যাঁ, তো উনি ওইখান থেকে ওনার ইচ্ছা ছিল ইউএসএ যাওয়ার, পিএইচডি করার। উনি মাস্টার্স ওইখান থেকে পরে, উনি আন্ডারগ্রেড করার পরে মাস্টার্স করবে। উনি এরপরে গেছে সাউথ কোরিয়াতে। আপনারা অনেকে সাউথ কোরিয়া যান না, উনি এরপরে সাউথ কোরিয়াতে গেছে। উনি সাউথ কোরিয়া যেয়ে মাস্টার্স করছে এবং ওখানে ওনার রেজাল্ট ছিল ইন প্যারালাল। ওনার টার্গেট ছিল, ভাই টার্গেটটা বুঝতে হবে, যে টার্গেটটা দেখেন যে আমার মাথায় ওরকম একটা টার্গেট থাকতে হবে আপনার, ওই চোখ অনুযায়ী আপনার আগাইতে হবে। গেলাম, কেউ ধাক্কা দিল, এসে পড়লাম, এরকম না। উনি ওইখান থেকে মাস্টার্স করার পরে উনি চলে গেছে অস্ট্রেলিয়াতে কুইন্স ইউনিভার্সিটিতে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফান্ডে। কারণ ইন দ্য মিন টাইম উনি ওই সময় চেষ্টা করছে যে রিসার্চের কিছু কাজ করে, পাবলিশন কিছু করে টোরে প্রফেসরের সাথে ফান্ডের অ্যাপ্লাই করে কোন জায়গাটাতে হুক করানো যায়, উনি এটা করছে এবং উনি অস্ট্রেলিয়াতে গেছে। সেখান থেকে উনি পিএইচডি করছে। এরপর আবার এখন উনি ইউএসএ শিফট করছে। সেই ইউএসএ উনি আসলো পোস্ট ডক করতে। সিএসসির জন্য আমি তো বলবো যে সিএসসির জন্য আপনারা অবশ্যই এখন ক্যানাডাতে ট্রাই করেন, যদি আপনার ফাইন্যান্সিয়ালি আপনি মোটামুটি ভালো কিছু ব্যাংক ব্যালেন্স দেখাতে পারেন এবং খরচ করতে পারেন। তো এই হচ্ছে গিয়ে জার্নি। আমি আপনাদেরকে একটা জিনিসই বলি, আপনি এখন ইউরোপে যেতে পারেন, আপনি এখন ইংল্যান্ডও যেতে পারেন। এখন ইংল্যান্ডের লাইফস্টাইলটা কি গেলে বুঝে যাবে, বা যারা গেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। তবে আমি একটা কথা সবাইকে বলবো, সবাইকে একটা উদাহরণ মানে একটা জিনিস বলি, এটা একটা পিস অফ অ্যাডভাইস। যারা দেশের বাইরে, যে কোনো ছেলেপেলে দেশের বাইরে যারা গেছে, প্রথম বছরে তাদেরকে বেশি জিজ্ঞাসা করবেন না কেমন এইটা ওইটা, কারণ তারা তখন অনেক ডিপ্রেশনে থাকে, ফ্রাস্ট্রেশনে থাকে, অনেক কিছু প্রতিঘা মানে থাকে না, এগুলো পেতে থাকে, প্রতিঘাত এগুলো পেতে থাকে, ফ্যামিলির কথা মনে পড়ে, মনে হয় যে এটা ভালো না, কি ডিসিশন নিলাম এইটা ওইটা। 1 বছর পরে তাকে জিজ্ঞাসা করবেন। এটা একটা অ্যাডভাইস কিন্তু, হ্যাঁ, যে ধূপ করে আপনারা জিজ্ঞাসা করবেন না দোস্ত ওই দেশটা কেমন রে, বা কেমন দেশের বাইরের লাইফস্টাইল এইটা ওইটা, এটা করবেন না, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, সো এখন তাহলে আপনারা বলেন তো, আপনারা দেখি আপনাদের লিস্টে কি কি আছে, আপনারা কি কি জানেন। হয়তো আপনার জানা থেকে আরেকজন এখানে যে আসছে, যে নতুন, সেও জানতে পারবে কোন কোন দেশ, ক্যানাডা বাদে এখন কোন কোন দেশ, ক্যানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, 3টা দেশ বাদে কোন কোন দেশ এখন পিআর দিচ্ছে। বলেন কোন কোন দেশ পিআর দিচ্ছে, খুব কুইক অথবা একটু মডারেট টাইম হইলেও পিআর পাওয়া যায় কোন কোন দেশে, আপনারা একটু লিখে দেন না। পশ্চিমা দেশগুলোর কথা বলতে পারেন, অথবা ডেভেলপড একটা কান্ট্রির কথাই বলেন, মানে এমনি অন্য কান্ট্রির কথা বলেন না। আপনারা যেখানে আলটিমেটলি মানুষজন যায়, মানুষজন কোথায় কোথায় যাচ্ছে সেটা পরে দেখতেছি, কোন কোন কান্ট্রি পিআর দিচ্ছে। তাহলে কে কে জানেন ইংল্যান্ডে পাসপোর্ট পাইতে কত বছর লাগে, কত বছর থাকতে হয়?
কত বছর থাকতে হয়? সুইডেনে পিআর জন্য অ্যাপ্লাই করতে গেলে ফিল্ড রিলেটেড জব, যেটা মাস্টার্স করছে, ক্যানাডার মতো না। ক্যানাডা কিন্তু মাস্টার্স করছেন একটা জায়গায়, অন্য একটা জায়গাতেও আপনি কাজ করে কিন্তু আলটিমেটলি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা ক্যানাডার সুবিধা আছে। সুইডেনে ওই ফিল্ড রিলেটেড জব থাকা লাগে 3 years এর এক্সপিরিয়েন্স, 3 বছর। এই কয়েকদিন আগে মধ্যে সুইডেনে একটা স্টুডেন্ট গেছে, এটা ওর রিসার্চ থেকে বলতেছি, আমি তো সুইডেন থাকি না, ওর রিসার্চ থেকে বলছি, কারণ ও সুইডেনে যাচ্ছে ওগুলো চিন্তা ভাবনা করে। মেন্টাল হেলথ নিয়ে কিভাবে ট্যাকেল দেন, কারণ সোশ্যাল মিডিয়া রিয়েল লাইফে অনেক এটা, হ্যাঁ এটা খুবই চমৎকার একটা জিনিস। আমি যখন দেখলাম যে আমাদের একজন আপু কারিনা কায়সার, উনি ওনার এরকম মানে আমি কি বলবো, এরকম যে এত আর্লি ডেথ আর কি, উনি এত এত এই বয়সে উনি মারা গেলেন, এবং সেখানেও দেখলাম যে অনেক হাহারি অনেক এটা। তো মানে এরকম জিনিস, নেগেটিভিটি মানুষের জন্য, এগুলো নিয়ে আমি একটা কথাবার্তা বলবো পরে, একটা ভিডিও করব যে আপনারা কিভাবে আমাদের স্টুডেন্টসকে যেটা বলি পজিটিভিটি প্র্যাকটিসটা, সেটা কিভাবে কি হয়। ইয়েস, আয়ারল্যান্ড ইজ অ্যানাদার ওয়ান, রাইট। আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ইজ ওকে, বাট ফিনল্যান্ডের টুইস্ট আছে। আয়ারল্যান্ড ইজ অ্যানাদার ওয়ান। আয়ারল্যান্ডে আমাদের একটা হওয়া 7 পাওয়া একটা স্টুডেন্ট, সে ভিসা পায় নাই, আবার আর একটা স্টুডেন্ট 6.5 পাওয়া, তার ভিসা হয়ে গেছিল। সো ওকে, এনিওয়েজ, বাট আয়ারল্যান্ড ইজ অ্যানাদার একটা কান্ট্রি যেখানে আলটিমেটলি আমরা পাবো। ভাইয়া, ক্যানাডাতে মাস্টার্সের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল জিনিসপত্রগুলো একটু বলেন প্লিজ। অবশ্যই বলতেছি, অনেক সাহা ভাইয়া, অবশ্যই বলছি। ইংল্যান্ডে 10 years লাগে, ইয়েস, ইংল্যান্ডে 10 years লাগে। সো দেখেন, হাতে গোনা কয়েকটা দেশই আছে, আমরা কিন্তু দেশ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখন আমি আপনারা আরেকটা কথা বলি ভাইয়া, পুরা এইটা গেল পিয়ার এর জায়গা থেকে বুঝলাম, আমরা তো যেতে সেটেল হওয়ার জন্য। এখন লাইফটাতে 10 বছরের অনিশ্চয়তা ফালাবে কে? লাইফটাকে 10 years এর অনিশ্চয়তা ফালাবে কে? যার বয়স এখন 35 years, সে এখন যায় যদি 10 বছরের অনিশ্চয়তা ফালাইতে পারে, যদি তার খুব বেশি ঝোল থাকে, তার খুব গাটস থাকে, তার খুব বেশি এটা থাকে, থাকা উচিত। 35 ইজ নট দ্যাট মাচ, রাইট? এটা স্টিল ইয়াং। 45 ইজ নট দ্যাট মাচ, ঠিক আছে, ইয়াং। তো সেটা করতে পারেন, সমস্যা নেই। 10 years যাবেন, এমন একটা দেশে গেলেন যে দেশের ভাষাও ইংলিশ না, সেকেন্ড প্রবলেম। এমন দেশে গেলেন যেই দেশের ওয়েদারে আপনি 35 বছর পর্যন্ত বড়ই হন নাই, ঠান্ডা বরফ, কোথাও বেরোতে গেলে স্যুট বুট এটা পরে টেরে যাওয়া লাগে। আপনার এখন ছেলে মেয়ে আছে, বেবি আছে নিশ্চয়ই, 35-40, আপনার তো সন্তান হয়েছে। আপনারা কি বুঝতে পারতেছেন জিনিসটা, যে আপনাদের বয়স কোন জায়গা হলে আপনাদের কোন দেশে যাওয়া উচিত? 35 এর উপর যদি হয়ে থাকেন, অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট নাই, ঠিক আছে, কিন্তু আপনি চেষ্টা করেন আপনার স্পাউস দিয়ে, যদি তার বয়স কম থাকে তাহলে অস্ট্রেলিয়া বাদ দেন, আপনারা একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, সেটা ইংল্যান্ড হলেও যাবেন, ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন। অন্য দেশে অন্য ভাষার একটা জার্মান, সুইডিশ, এটা ওইটা শিখে টিকে আর এক দেশে যায় সেটেল হওয়া, এবং শীতের দেশে ভাইয়া এত সহজ না। ঘুরতে যেতে ভালোই লাগে, থাকার জিনিস অন্য জিনিস, আমি জানি, থাকার জিনিস অন্য জিনিস, এত সহজ না। যারা যারা আপনারা বড় বড় স্বপ্ন দেখাবে, স্বপ্ন এত 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 দেখতে চকচকা, জিনিসটা এত ইজি না। 35 এর পরে হয়ে গেলে ইংলিশ স্পিকিংটা টার্গেট রাখেন। একেবারে যে ঠেকে জানা, দেশে থাকাই যাচ্ছে না, আপনি দেশে থাকতে যাচ্ছেন না, কোনো একটা বিশাল বড় কারণে, কোনো একটা সমস্যা করে ফেলাইছেন, বা কোনো একটা শত্রু লাগছে পিছিয়ে, বা কিছু একটার জন্য, বা আপনার ছেলে মেয়ের আপব্রিঙ্গিং এর জন্য, অনেকে হালাল ইনকামের জন্য, অনেকে মনে করে যে না ভাই এখানে থাকলে স্পয়েলড হয়ে যাবে, যে অবস্থায় এখানে থাকলে আমি আর একটু অন্যভাবে কিছু করতে চাই, তাহলে তো আবার একটু আপনাকে দেখতে হবে যে মুসলিম কান্ট্রিগুলোতে আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ বাইরের দেশে সেটেল হয় ইসলামে পারমিসেবল না, যতটুকু আমি জানি। তো চেষ্টা করেন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার জন্য, চেষ্টা করবেন কিসের জন্য? ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার জন্য, ঠিক আছে? ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি যান, তাহলে অ্যাটলিস্ট আপনার এই ভাষা রিলেটেড এত একটা স্ট্রাগলিং করতে হবে, আপনার আধো আধো ইংলিশ হলেও হবে, অন্য ভাষা থেকে আপনি বুঝবেন, দুইটা জিনিস, জব পাবেন, কিছু একটা করবেন। নাহলে ভাইয়া পুরো আমি বলতেছি সত্যি কথা, কানাডাতে কিন্তু ডেস্ক জব পাওয়াটা খুব ইজি, কানাডাতে ডেস্ক জব পাওয়া খুবই ইজি। নিউজিল্যান্ড কি পারবো? অবশ্যই পারবেন। কানাডাতে ডেস্ক জব পাওয়াটা খুবই ইজি। আমরা নিজেরই ডেস্ক জব করছি, প্রথমে মনে হতো না বিদেশ যায় কিভাবে ডেস্ক জব পাওয়া কি ইজি হবে না কিভাবে। আমি নিজেই আমেরিকান একটা ছেলের ইন্টারভিউ নিছি, বিকজ আমি তো এইচআর ছিলাম, এবং আমেরিকান ছেলেটা বিশ্বাস করবেন কিনা আমাকে এই কথাটা বলছে, সেটা হচ্ছে যে
আমি যখন জিজ্ঞাসা করছি 5 বছর কমন কোশ্চেন থাকে, 5 বছর পর তুমি নিজে কোথায় দেখতে চাও, তখন সে বলতেছে যে আমি আপনার মতো এরকম একটা সিটে বসতে চাই, যেখানে একটা কম্পিউটার থাকবে, বড় একটা রুম থাকবে, এখানে আর একটা টেবিল থাকবে, রাউন্ড টেবিল থাকবে, এরকম একটা জায়গাতে। আলহামদুলিল্লাহ এই জিনিসও আমেরিকান একটা ছেলে, সাদা একটা ছেলে, এইখান থেকেও আমরা এই জিনিসগুলো পাইছি, এটা পসিবল হয়েছে। এখন যদি সুইডেনে থাকতাম, আমার ডেস্ক জব বা প্রায়োরিটি জব যেগুলো আছে সেগুলো থাকতে, ডেনমার্কে থাকতাম, জার্মানি থাকতাম, আমাকে ভাষা শিখতে হবে। ভাষা শিখার সমস্যা নাই। যদি আপনি এখন 26 বছর বয়স হন, 27 বছর, 28 বছর, 30 বছর, আপনার এনাফ টাইম আছে লাফালাফি করার, পাহাড় দিয়ে পড়ে যায়, হাত পা ভাঙে আবার উঠার। আপনি যখন 35-এর উপরে যান, পড়াশোনা 2 বছর শেষ করেন, আপনি কিভাবে কি করবেন, এটা ইটস নট দ্যাট ইজি। আমি ডিসকারেজ করতেছি না, আমি আপনাকে ওয়ে দেখাচ্ছি, আপনাকে আমি অতিরিক্ত বার্ডেন, অতিরিক্ত ভার এখানে না রাখার রাস্তা দেখাচ্ছি। আমি বলছি না ক্যানাডাতেই আসেন, আমি ক্যানাডা নিয়ে কোনো কাজ করি না। ওকে, এইবার আসি কাজ করা। এজেন্সি এজেন্সি কি গুড অর ব্যাড, কে কে বলবেন বলেন? এজেন্সিতে যাব, এজেন্সি স্বর্ণাপন্ন হব, যে কোনো এজেন্সিতে যাই আমি দেশের বাইরের জন্য ফাইল প্রসেসিং করব, গুড অর ব্যাড? গুড অর ব্যাড? আমাদের দেশের মানুষজন অনলাইন আইএলটিএস ফিজিক্যাল জায়গায় এসে অনলাইনটা করে। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? আমাদের এখনো এই পরিমাণ লোক আছে। সো আমি তো সত্যি কথা বলতে কি জানেন, আমি যদি বিজনেস জায়গা থেকে দেখি, আমি তো দেখি বাংলাদেশের প্রচুর প্রসপেক্ট আছে, প্রচুর প্রসপেক্ট আছে। কারণ আমি জানি যে একটা মফস্বলের ছেলে ও কিছুই বুঝবে না, ও কিছুই জানে না, ও এটুকু জানে না চ্যাট জিপিটিতে কি লিখতে হয়। তাহলে ওর কাজটুকু আমি করে দেবো, আমি এটা পারিশ্রমিক নিবো না? তাহলে বিজনেস। আর বিজনেস খারাপ কিছু না তো, আমি তো কাজ করতেছি, আমি তো কাজ না করে কিছু বলতেছি না। তার মানে এই দেশে প্রচুর প্রসপেক্ট আছে, এই জন্যই তো আমি এজেন্সি খুলবো। সত্যি কথা বলতে, যেটা আপনাদের সত্যি কথাই বললাম, এজেন্সি কেন খুলবো? আই ওয়ান্ট টু এক্সপ্যান্ড। কিসের দিক থেকে? বিজনেস দিক থেকে, সার্ভ করার দিক থেকে। তো এই জন্য আমি এক্সপ্যান্ড করবো, এই জন্য এত এজেন্সি আছে, এই জন্য এত এত ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ এখানে এসে কাজ করতেছে, কারণ মানুষ তো এখানে প্রচুর আছে। তো এটার বিষয়টা কি, আমি আপনাকে আরেকটু জায়গা থেকে বুঝাই। আরেকটা ব্যাপারে খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে যে মানে অনেকে বলে ভাইয়া এখানে এত করাপশন, এইটা ওইটা বা এরকম এরকম। তো আমি তখন, আমি না, এটা আমাদের না, এটা আমাদের প্রফেসরের কথা, বাংলাদেশি, উনি বলতেছিল আর কি, ওনাদের কাছ থেকে শোনা শেখা, যে তোমার বাসায় যদি একটা কাজের মানুষ না থাকে, সবাই যদি গার্মেন্টসে চলে যায়, তুমি কি কমফোর্টেবল নাকি? তুমি চাও যে কিছু টাকা দিয়ে হলো কাজের মানুষ রাখতে? তো কাজের মানুষ বানায় রাখতে হবে তো কাউকে না কাউকে। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এগুলো হচ্ছে কাজের মানুষের জায়গা, এখান থেকে বিজনেস হয়, কারণ মানুষ তো লাগবে, মানুষ লাগবে, বিজনেস হবে। সো এজেন্সি ইজ গুড অর ব্যাড? অফকোর্স এজেন্সি ইজ গুড, অফকোর্স, দের ইজ নো ডাউট। আমি বলছি না ওই ক্ষেত্রে যে ভাই কেউ কেউ মানে যারা যারা ভালো ভালো কাজ করে, যারা যারা কেউ কেউ ঠকায়, যারা ঠকায় সেটা আনতেছি না, যারা যারা ঠকায় সেটা বাদ। যারা যারা ঠকাচ্ছে অফকোর্স তারা নোংরা মানুষ, তারা মানে ওই যে একজন মারা গেল আলহামদুলিল্লাহ লিখতেছে, এই লিখতেছে লিখতেছে, এই ধরনের মেন্টালি ভাবে তারা স্পয়েলড হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি ছোট্ট একটা কথা বলি, আসলে মহানবী সাল্লাহ সাল্লাম তাকেও আসলে সবাই অ্যাকসেপ্ট করে নাই, তাকেও পাথর দিয়ে ঢিল মারছে, মানে থাকে না। তো মানে আপনি যদি আজকের একটা আওয়ামী লীগের পক্ষে পোস্ট করেন, আপনাকে কালকেরই বিএনপি, আপনি মারা গেল বিএনপির আপনার উপরে থুতু দিবে, এটাই হবে। আপনি তো আজকের বিএনপির পক্ষে একটা পোস্ট করেন, আওয়ামী লীগরা থুতু দিবে। তো আপনি যে কোনো একটা দল যদি হন আজকে, এবং সেই দলের পক্ষে যদি কাজ করতে যান, যে ধর্মের যদি হন, সেই ধর্মের পক্ষে যদি কাজ করতে যান, কেউ না কেউ থাকবে হেটার। আপনি কোনো কিছুই বাদ দেন, আপনি যে কোনো একটা ভালো একটা, আপনি যদি চোরকেও যদি এখন ধরেন, চোরে ধরে চুরি করে মারেন, চোরে যদি আপনি মারেন, চুরি করার পরে ওই চোরের বউ আপনার গালি দিবে। সো একজন বললেন না ভাইয়া যে কিভাবে আমি এটাতে হব, ওই আমি যখন প্রথম ইউসুফ আল্লাহ ইসলামের 7 ভাইয়ের চক্রান্ত শুনছি যে ভাই ভাইরও দিয়ে দেয়, তার মানে বুঝছি অনেক আগে থেকেই ব্রুটালিটি, ক্রুয়েলিটি এগুলো এক্সিস্টেন্স আছে। আর যখন আমি অনেক বই পড়তাম, বিভিন্ন জিনিস দেখতাম, পেপারে দেখতাম, মামা ভাগ্নিকে রেপ করছে, এ করছে, ও করছে, এরকম 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 বাজে বাজে কিছু জিনিস দেখতাম, তখনও বুঝতাম ওকে এক্সিস্টেন্স আছে এগুলো। তো এইটাকে আমি যখন আবার দেখলাম যে ইসরায়েল প্যালেস্টাইনে মারতেছে, কেউ কিছু বলে না, আবার মিডিয়াতে দেখাইতেছে, এই মিডিয়াতে কারা দেখায়? টাকা যে দেয়, কই যায় টাকা? কারা দেখায় এগুলো? এগুলো গাঁজা পায়? আপনার কাছে মনে হয় প্যালেস্টাইন যেখানে মারতেছে, আপনি যে আমি যে টাকা দিচ্ছি, কোথায় যায় টাকাটা? কে সিউরিটিতে বলতে পারে? ভাই আমি ক্যানাডার ফান্ড সোর্স থেকে একদূর পর্যন্ত এখন ঢুকতে পারিনি, কোথায় যায়, কাদের হাতে যায়? মসজিদের ইমাম সাহেবই এখন মনে করেন যে আপনার ইসরায়েল দ্বারা পরিচালিত, আপনারা মানে ধারণা করতে পারেন কোন জায়গায় কি কি করতেছে, কি হইতেছে? সো এই যে জায়গা যখন আমি চিন্তা করতে যাই, যখন চিন্তা করি, তখন একটা সলিউশন আছে, সেই সলিউশন একদিন আমি আপনার সাথে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? যাক, তো আবার এখন আমি আবার অনেকগুলো দেখতেছি যে পুরনো পুরনো অনেক অনেক আগের ভিডিও, হ্যাঁ, দেখি যে এ এরে মারে,
ইন্ডিয়ান চ্যানেলে দেখি মুসলমানরা হিন্দুদের নাকি মারতেছে, আবার আমাদের এখানে দেখি আবার হিন্দুরা মুসলমানদের মারতেছে, সব পুরনো পুরনো আগের। হ্যাঁ, বিভিন্ন এটা ওইটা টর্চার সব জায়গায় হচ্ছে, মাইনরিটির উপরে সব জায়গায় সবসময় ঝামেলা হয়, এটা সব জায়গায় হচ্ছে। আমরাও কানাডাতে এই ব্রাউন হওয়াতে আমাদের উপর অনেক ঝামেলা আসে না যে তা না। অস্ট্রেলিয়াতে রেসিজম হয়, সব জায়গায় রেসিজম হয়। মাইনরিটি থাকলে ওই জায়গায় একটা বড় তিমি মাছ এসে ঝামেলা করে ছোট ছোট মাছের উপরে, এটা নর্মাল জিনিস। তাহলে কিভাবে আমি আমার ব্রেইনটাকে সচল রাখবো, কিভাবে পজিটিভটাও কিভাবে ভিতরে পরিষ্কার করবো, এইভাবে এইটা নিয়ে আমি একদিন আপনাদের সাথে একটা আলোচনা করবো ইনশাল্লাহ, যেটা আমি চেষ্টা করি। আমার অনেকে গালিগালাজ করে না, বলে ব্যবসা করতে বসছে, এই করতে বসছে, অথচ ভাই বিশ্বাস করেন 1.5 ঘন্টার ক্লাস আমি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ক্লাস নিয়েছি, 5 ঘন্টা ক্লাস নিয়েছি। স্টুডেন্টের কথা বলে যায় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি কখনো ক্লাসে কমাই দেওয়া, কেউ একজন ক্লাসে না করা, না বোঝা কখনো করিনি। দিন শেষে আবার একটা গালি, এরকম আছে না? কি করবেন আপনি বলেন? কিছু করার নাই তো। কিন্তু তাই বলে তো আপনি নেগেটিভ হতে পারবেন না, কারণ আপনি পজিটিভ থাকলে আপনার কাছ থেকে অনেকে পজিটিভিটি পাবে, অনেকে সাহস পাবে। আমার অনেক ছোট ভাই বোনরা আছে যারা হয়তো বা একসময় আমরা ওদের বয়সে যেরকম বড় ভাইদের দিকে তাকাইছিলাম, সবসময় আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী, আমি জাস্ট বলতেছি একটা নিদর্শন হিসেবে, তখনও আমাদের দিকেও কিন্তু আলটিমেটলি অনেকে তাকায় থাকে যে ভাইয়ারা কি বলবে, কিভাবে বললে তাহলে এই কাজটা করবো, ওই কাজটা করবো। হ্যাঁ, এখন যদি নিশু আফরানেও অনেকে ফলো করে, একটা ছোট ভাই দেখি সে সিগারেট খাওয়া শুরু করছে, নিশু আফরানের কোথায় জানি সিগারেট খেতে দেখছে, এইটাও আবার একটা বিষয় আছে। সো আমাদের অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আমাদের ছোট ভাই বোনের লক্ষ্য করে, আপনারা মাথা রাখবেন, চেষ্টা করবেন একটু সতর্ক থাকার জন্য, ঠিক আছে? অলরাইট, সো যেটা বলছিলাম আর কি, এজেন্সি নিয়ে এখন একটু কথা বলি। এজেন্সি জানাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমি বলি, বড় বড় এজেন্সি বা ছোট ছোট এজেন্সি, আমাদের দেশের এজেন্সি বা এজেন্টরা কাজ করে কিভাবে, ইউনিভার্সিটিস গুলো, একদম আমি ছোট্ট কথায় বলি, হ্যাঁ, এজেন্সি ইজ নট ব্যাড, এজেন্সি ইজ গুড। কি ক্ষেত্রে গুড? প্রথম কথা হচ্ছে যে এজেন্সির সাথে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন থাকে, ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ যারা থাকে তারা সেই এজেন্সির সাথে আসে, অ্যাফিলিয়েট করে, পার্টনারশিপ করে। ইয়েস অর নো? করে না? আপনাদের এজেন্সি বলে না যে ভাই আমাদের এখানে আপনারা যদি ফাইল করেন কোনো সমস্যা নেই, কারণ আমাদের এখানে আমরা একটা পেমেন্ট পাই। ইয়েস অর নো? তো আপনারা ফাইল খুলে বসেন, সবাই ফাইল খুলে বসেন যেখানে কোনো ফাইল নেই, অথচ এই অমুক এজেন্সি 1 লাখ টাকা চাইলে ওইখানে আমি ফাইল খুলতে চাই না। দেয়ার ইজ এ ক্যাচ। কারো সমস্যা হতে পারে, বাট আমি কারো ব্যবসায় সমস্যা করতে চাই না। মেইন জায়গাটা আমি বলি কি, আমি বলছি আবার ভালো আবার খারাপ, আমি বলছি এই জন্য অ্যাফিলিয়েটেড যে আমার কাছে, আমি যদি কোনো একটা এজেন্সিতে অ্যাফিলিয়েট থাকি, আমরা থাকবো সামনে, আমি বলতেছি আমরা থাকবো, আমরা এইভাবে আসতেছি, আমি নিজেও কয়েকটা জায়গায় অ্যাপ্রোচ করবো, আমাদের টিম অ্যাপ্রোচ করবে, কয়েকটা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন নিবে। যদি অ্যাফিলিয়েশন থাকে, সত্যি কথা বলতে, তখন আমি যদি বলি যে ভাই আপনি ক্যানাডাতে ট্রাই করতে যাচ্ছেন, ওকে, তাহলে ইউনিভার্সিটি উইন্ডসরে করেন আমাদের মাধ্যমে করলে। তা আপনি বললেন ইউনিভার্সিটি উইন্ডসর করবো, হ্যাঁ, ফিস কত? $50,000। মাস্টার্সের জন্য $50,000, মাস্টার্সের জন্য $50,000। আমি আপনার অফার লেটার আনিয়ে দিতে পারবো, আপনার যে আছে, যে আইএলসের যা যা আছে, একাডেমিক যা আছে, আমি আপনার অফার লেটার, আমি আসলে অফার লেটার আনিয়ে দিতে পারবো। আমি আসলেই পারবো, এজেন্সিরা পারে, বিকজ দে হ্যাভ দি অ্যাফিলিয়েশন, তারা পারে। এখন আমি একটা সাইড নোটে বলি, যত অফার লেটার আসলে যায়, অত সিট কি ফিল আপ হয় বাইরের দেশে, যেহেতু আমি দেখছি, বা এটা কে রিসার্চ করছেন, এটা আমি কয়েকদিন আগে আমাদের স্টুডেন্টদের বললাম, এখানে পাবলিকলি বলা যাবে না, তাহলে বললে অন্য ঝামেলা আছে, অন্য দেশের অন্য প্রেশার পড়বে আমার উপর দিয়ে, এটা বলবো না। আচ্ছা, বাট আমি এটা বলতেছি যে আপনাকে এজেন্সি অফারটা আনিয়ে দিতে পারবে, বিকজ দে হ্যাভ দি অ্যাফিলিয়েশন। এখন এই ইউনিভার্সিটি অফ উইন্ডসর আছে একটা, যেখানে আপনি এইচআর পড়তে যাবেন। আর একটা ইউনিভার্সিটি ছিল ধরেন লরেন্সিয়াল, যেখানে $40,000 লাগতো। আমি কি আপনাকে লরেন্সিয়ালের কথা বলছি, বা আমি কি বলবো না। কয়েকটা কারণ আছে না বলার, এমন বলবো না যে আমি শয়তানি করে বলতেছি না, নো, আমি বলতেছি না, কয়েকটা কারণ আছে। কি কারণ আছে? কারণ হচ্ছে লরেন্সিয়ালে আমি অ্যাপ্লাই করলে আমার অ্যাফিলিয়েশন নেই, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আমি অফারটা এনে দিব কিনা। আমার বিজনেসের একটা প্রবলেম, বিজনেসের একটা সমস্যা, একটা মান সম্মান নিয়ে একটা ঝামেলা আছে। আপনি পরে বলবেন এই সৌমেরা বাটপারি করে, একটা বিষয় আছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে লরেন্সিয়াল তো আমার সাথে অ্যাফিলিয়েশনে নাই, নট নেসেসারি যে সে আমাকে ওই পেমেন্ট করবে। আমি কি বুঝতে পারলাম জিনিসটা, নাকি বুঝেন নাই? আপনার চয়েস মতো ইউনিভার্সিটি দেখবেন খুব কম এজেন্সি করে, আপনার চয়েস মতো এজেন্সি। এখন আমাদের চয়েস মতো হয়ে যায়, কেন হয় জানেন? কারণ আমার বন্ধুটা এক এজেন্সিতে যায়,
আমি দেখে আমার বন্ধুটা গেছে, তখন ওই বন্ধুর কথা শুনে আমিও এজেন্সিতে যাই। ওয়ার্ড অফ মাউথে এজেন্সিগুলোর স্টুডেন্টস আসে। এই তো আইএলস এর জায়গায় সবার থাকে না, কয়েকটা আছে যারা এজেন্সি মানে ফাইল প্রসেসিং করে, স্টাডি অ্যাপোর্ট নিয়ে কাজ করে, আর হচ্ছে গিয়ে আইএলসও করে। এটা খুব কমই আছে, কম। তো এই যে গেলেন আপনি ওইখানে, কথা বুঝছেন, কিন্তু আপনি আমার কাছে আসলেন কারণ আমি আপনার কাছ থেকে কোনো ফিজ নিব না ফাইল প্রসেস করার জন্য, যার জন্য আমি আপনাকে ইউনিভার্সিটি উইন্ডসরে মানে প্রেরণ করছি, মানে আমি সেন্ড করতেছি আপনাকে, যেখানে $50,000 লাগবে, $10,000 বেশি লাগবে। তাহলে ভাই আপনি কত টাকা বেশি দিচ্ছেন? 10 লাখ টাকা বেশি দিচ্ছেন, বা 9 লাখ টাকা বেশি দিচ্ছেন ক্যানাডিয়ান ডলারে। আপনি 50,000 টাকা বাঁচাচ্ছেন, কিন্তু আপনি 9 লাখ টাকা বেশি দিচ্ছেন। আর ওই 9 লাখ টাকার জন্য আমাকেও এরপর এজেন্সি, ওই দেশ আমাকে আপনার ফাইলের জন্য 2 লাখ 3 লাখ ডিপেন্ড করে কার কিরকম কে কি কতগুলো পার্টনার মানে মাঝখানে থার্ড পার্টি আনছে সেগুলোর উপরে দিতেছে। এই ক্লিয়ারেন্সটা এইবার পাইছেন? ইয়েস অর নো? যদি নতুন করে জেনে থাকেন তাহলে আমার একটা থ্যাঙ্কস দেওয়া উচিত আপনার, অথবা এটা একটু লাইক করা উচিত ভিডিওটা। এটা অনেকে আপনারা জানেন না কিভাবে কাজটা হয়। তা আমি কি বলছি তাহলে এজেন্সি যাবেন না? অবশ্যই যাবেন। আপনি যদি মনে করেন যে না ভাই লরেন্সিয়াল আমার হবে না বা এটা হবে না, এই ইউনিভার্সিটি ঠিক আছে, আমার 2-4টা বন্ধুর কাছে খারাপ না, আমি এত ডান বামে যাবো না, আমি একটু শিওর শর্টেই খেলবো, আপনি এজেন্সিতে যান, এজেন্সি যায় ওইটাতে অফারটা নিয়ে আসেন, তারপরে ভিসা প্রসেস করেন, কোনো অসুবিধার কিছু নেই। এজেন্সি ইজ নট ব্যাড, আবারও বলতেছি এটা খারাপ কিছু না, কিন্তু আপনি নির্ধারণ করেন আপনার কি এজেন্সি লাগবে কিনা। তাহলে বেটার ওয়ে কি হইতে পারে? বেটার ওয়ে হইতে পারে আপনি একটু রিসার্চ করেন। সবাই কি রিসার্চ করতে পারবে? আনফর্চুনেটলি সবাই পারবে না। অ্যাকসেপ্ট করতে হবে, সবাই পারবে না। মফস্বল থেকে অনেক ছেলেপেলে আসে, তারা পারেন। মফস্বল বাদ দেন, ঢাকা শহরেরই বহুত ছেলেপেলে জানে না এখনো চ্যাট জিপিটি কিভাবে চালাতে হয়, প্রম্পট কিভাবে দিতে হয়, কিভাবে কি করতে হয় জানে না। তারা জানে, অনেকেই আবার এর মধ্যে আছে যারা জানে যে কিভাবে মানুষের ক্রিটিসাইজ করতে হয়, ফেসবুকে এসে কিভাবে একটা নেগেটিভ কমেন্ট দেওয়া যায়, এগুলো জানে। ইটস ওকে, এটা থাকবেই। যার যত স্তুতি তার তত নিন্দা। কিন্তু এই নিন্দুকটা আপনি কেন হবেন? আপনি কিছু একটা হন যার নিন্দা মানুষ করে। ঠিক আছে? হ্যাঁ, মাস্টার্স করা যাবে অবশ্যই। সোশ্যাল সায়েন্স তো অনেক ভালো, পিআর তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু কিছু আমি টেকনিক্যাল বলছি, কিছু কিছু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলছি না, কিছু কিছু হচ্ছে ট্রেড সার্ভিস, ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হ্যাঁ, তারপরে যে আমি বলেছিলাম আর্লি চাইল্ডের কিছু কিছু জায়গা আছে, এগুলোতে আবার কিন্তু পিআর তাড়াতাড়ি হয় কানাডাতে। সো এজেন্সি ইজ নট ব্যাড, আমি আবারও বলছি, বাট আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দেশে যাবেন, কোন দেশে করবেন, কোন দেশে আপনি এটা অ্যাপ্লাই করবেন, এইটা ডিপেন্ড করে কিন্তু আপনারা কাজ করবেন। আরেকজন কমেন্টে লিখেছে, A year ago, I dreamed of going to Canada. I was very passionate about this country, but after seeing the recent high visa rejection rate, yes, I have lost confidence to apply. Now it feels like this dream may remain just a dream. না শাবা, রিয়াদ, আপনি যেটা বলছেন এটা অন অ্যান্ড অফ, মাঝে মধ্যে এটা হয়, মাঝে মধ্যে একটু চাপায়, আবার হবে, কয়েকদিনের মধ্যে আবার হবে। আপনি যদি আসলে কেন যেতে চান, আইএলসটা মাথায় রাখেন একেবারে 7 এবং চেষ্টা করেন 6.5 হলে হবে। যদি বিজনেস স্কুল হয়ে থাকে তাহলে 7, ক্যানাডাতে বিজনেস স্কুল হয়ে থাকলে 7। পৃথিবীতে যে কোনো জায়গাতেই যারা বিজনেস থেকে আলটিমেটলি গ্র্যাজুয়েট হয়, তাদের কিন্তু 7টা ধরে রাখাই উচিত। লতে হইলো 7 ধরে রাখবেন, ইংলিশে হইলো 7, ইংলিশ থেকে যদি অনার্স করে 7টা মাথায় রাখবেন। ওকে, সো এই জন্যই বলছি যে এজেন্সি কোথায় কোথায় যেতে হয় বা কিভাবে কি করবেন। এখন আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এত কম্পিটিশন বেড়ে গেছে যে ইউনিভার্সিটিগুলো তো আসলে একটা বিজনেস, তো তারা করে কি এক একটা রিপ্রেজেন্টেটিভ পাঠায় এক একটা ইউনিভার্সিটির জন্য। ধরেন ইউনিভার্সিটি অফ কলম্বিয়া, তার রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে সে বাংলাদেশে 10টা এজেন্সির কাছে। ঠিক আছে, তো যে এজেন্সি আছে সে কি পেলো, ধরেন এই ইউনিভার্সিটি অফ কলম্বিয়া না হয় আমি বললাম ইউনিভার্সিটি অফ XYZ, একটা নাম ধরি না, কোনো নাম না ধরি, ইউনিভার্সিটি অফ XYZ আছে ধরেন একটা এ কান্ট্রিতে। তাহলে আমি যদি এজেন্ট হই, আমার একজন এ কান্ট্রির একজন রিপ্রেজেন্টেটিভ আসবে, আলটিমেটলি একজন এসে সে তা এই কান্ট্রিতে আমার শুধুমাত্র XYZ এই ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভই আছে। তাহলে কেউ যদি আমার কাছে আসে ফাইল প্রসেস করার জন্য যে ভাই আমি কোন দেশে এরকম এরকম যাবো, তাহলে আমি এ হইলে একটা দেশকে ইন্ডিকেট করার চেষ্টা করবো, এখানেই যান, এই ইউনিভার্সিটিতেই যান। আর একটু অন্যভাবে বলতে গেলে আসলে অ্যাফিলিয়েশন সেই ইউনিভার্সিটি দেয়, মানে অ্যাফিলিয়েশন দিবে কেন, যার প্রবলেম আছে একটু হলো কি আছে, হয়তো তার এলাকার ওয়েদার খারাপ,
অথবা তার এখানে জবের অবস্থা খারাপ, আমাদের ইউনিভার্সিটি উইন্ডসর যেটা সেটাও অ্যাপ্লিকেশন দিয়ে বেড়ায় কিন্তু, কারণ কি এই শহরে জবের অবস্থা খারাপ, এই জন্য অ্যাপ্লিকেশন দিয়ে বেড়ায়। ইউনিভার্সিটি টরন্টো কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে বেড়ায় না, বুঝতে পারছেন বিষয়টা? অ্যাপ্লিকেশন তারাই দিবে যাদের একটু টান আছে, কোনো জায়গায় একটু টানাপোড়ন আছে, জব খারাপ বা ডিগ্রিটার ভ্যালুটা অত বেশি নাই, অথবা এরকম থাকে, কিছু না কিছু একটা এটা ওইটা থাকে। তবে এখন ব্যবসার দিক থেকে ভালো ইউনিভার্সিটিগুলোও দেয় সত্যি কথা বলতে, কারণ তারা চায় তাদের সিটসগুলো যেন ফিল আপ থাকে। এই যে ক্যানাডাতে এত স্টুডেন্টস হয় না, আপনারা জানেন সিটস ফাঁকা গেছে কত, ইউনিভার্সিটিগুলো ইমেল করছে একবার ইমিগ্রেশন অফিসার, কিন্তু ব্যাপারটা কি জানেন, জনগণ চেতে গেছে, এত মানুষ ঢুকাইছে ইন্ডিয়া থেকে, এত মানুষ ঢুকাইছে, মানে মানুষজন পাগল হয়ে গেছে ভিতরে সত্যি কথা বলতে গেলে। সবাই যে খেপে টেপে জাস্টিন ট্রুডোর এগেনস্টে খেপে টেপে, হ্যাঁ, অ্যান্টি ইমিগ্রেশন, অ্যান্টি মাইগ্রেশন, ঠিক আছে, এই টাইপের র্যালি বের করছে রাস্তায়, যার জন্য এখনো কানাডাতে ওইটা খুলতেছে না। একটু যখন ঠিক হবে দেন ইট উইল বি ওকে। ওকে, আইএলটিএস আইএলটিএস এর কি বলছে? আইএলটিএস লেস রিকোয়ারমেন্ট, আইএলস এর লেস রিকোয়ারমেন্ট কেমন? কানাডাতে আইএলস এর জন্য যদি আপনি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে হন, যে কোনো জায়গা থেকে এক্সেপ্ট বিজনেস অথবা এমএ এই টাইপের জায়গা থেকে যদি হন, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আইএলস এর জন্য 6.5 হইলে হবে, নো বেন লেস দেন 6 মাথায় রাখবেন, ঠিক আছে? অস্ট্রেলিয়ার জন্য 6.5, সব জন্য 6.5 ইজ ওকে। আমি আপনাদেরকে টার্গেট ছোট করবেন, অবশ্যই 7 টার্গেট রাখবেন, দ্য মোর দ্য বেটার। তার মানে আপনি 7 টার্গেট নিয়ে আগাবেন, অ্যাটলিস্ট 7 থাকতে হবে এটা। আর যদি আপনি এখন বার এট ল করতে, মানে অনেক কিছু স্পেশাল কিছু জায়গা আছে সেগুলোতে 7 ইজ ব্যান্ড লাগতে পারে, অথবা আইএলস আপনারা যদি আপনি সিএলবি যদি 9 পেতে চান, ঠিক আছে, বা সিএলবি 8 হোয়াট এভার, আপনার সিএলবি 9 পেতে গেলে আপনাকে কিন্তু ওই 777 এগুলো মিনিমাম রাখতে হবে, এগুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ভাই কানাডাতে মার্কেটিং এ ভিসা রেশিও ফিউচার কেমন? সরি, মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং লিখেছে, অফকোর্স বিজনেস স্কুল থেকে। আমি অলরেডি বলেছি, আপনারা এগুলো দেখবেন, এখানে দেখলে আপনারা অবশ্যই এটা জানতে পারবেন যে বিজনেস স্কুলের প্রসপেক্ট কেমন। আমি নিজেও এইচআর থেকে মাস্টার্স করেছি। এইচআর কিন্তু অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের মতো অথবা সাপ্লাই চেইনের মতো এতটা টেকনিক্যাল না, এটা ডিমান্ডটা এদের মতো এত না। এইচআর যে কেউ কিছু যে কোনো জায়গাতে করতে পারে, তারপরও আলহামদুলিল্লাহ আপনার ভিতরে যদি ক্যালিবার থাকে, আপনি যদি ভালো কিছু করতে পারেন, ইউ ক্যান গো হ্যাঁ। সেইখানে যদি আপনি ইঞ্জিনিয়ারিং এর জায়গা থেকে আসেন খুবই ভালো, মেডিকেল সায়েন্স থেকে যদি আসেন খুবই ভালো, এমবিবিএস করা থাকলে খুবই ভালো, এটা কোনো প্রবলেম কিছু হবে না। ভাইয়া 20 ইয়ার্সের গ্যাপে মাস্টার্স করতে পারবো নিউজিল্যান্ডে? ওকে, মাস্টার্সের জন্য আমি এবার একটু বলি গ্যাপের ব্যাপারটা, এটা নিয়ে আমি একটু এখন কথা বলবো। গ্যাপ, ইয়ার গ্যাপ, কিছু কিছু ইউনিভার্সিটিতে এমবিএ ইজি, কিছু কিছু জায়গায় এমবিএ খুব টাফ। এমবিএর বিষয়টা কি এবার একটু বলি, হ্যাঁ। মাস্টার্স আর এমবিএ দুই জিনিস। অস্ট্রেলিয়া ধূপ করে এমবিএ করা যায়, কানাডাতে এমবিএ করতে গেলে আপনাকে জিম্যাট করতে হবে, জিম্যাট লাগবে। কানাডাতে এমবিএ প্রচুর এক্সপেন্সিভ। কানাডাতে যে এমবিএ করে, আমি যখন মাস্টার্স, আমাদের মাথায় আছে আমি বিবিএ করছি, আমি এমবিএ করবো, মাথায় তো এটাই ছিল, সবার এরকমই থাকে, গণহারে বিবিএ করা যারা যারা আসো। যখনই আমি শুনছি যে এই জায়গাটাতে, আমি তখন একজন জিজ্ঞেস করছি যে আমি এমবিএ করবো কানাডাতে, একটা কানাডার একটা কমিউনিটিতে আমি মেসেজ করছিলাম। আমি গেছি 2016 সালে, তখন কোনো আইএলস এর চ্যানেলও ছিল না। আমরা তো এখন তোমাদেরকে আইএলটিএস যে পড়াচ্ছি সেটা তো একটু বাংলায় বলতে পারতেছি, তখন ওরকম কোনো চ্যানেলও ছিল না। 2016 সালের কথা বলতেছি, 16 সালে আমি কানাডাতে যাই, তার আগে রিসার্চটা একটু 15 সাল থেকে হয়েছে না। ওই সময় ইউটিউবের কি অবস্থা ছিল বলো? তো আমাদের তো ওই সময় আইএলস এর প্রিপারেশন নিতে হয়েছে, জিমেট করছি বা জিআরই, আমি জিআরই প্রিপারেশন নিয়েছি, জিমেটটাও করছি, মানে জিমেটের প্রিপারেশন নিয়েছি, জিআরই না, জিমেট প্রিপারেশন, জিআরই একটু পড়ছিলাম। জিমেট কেন করছি, একজনই ফোন দিছি, তখন বলছে যে সে আমাকে একটু একটা কথা বলে, পরে আমি বুঝছি, আমি তখন সেটাকে কটাক্ষ করে আমাকে কথাটা বললো কেন। সে বলতেছে কি এখানে কানাডাতে এমবিএ করে রাজার ছেলেরা, রাজার ছেলেমেয়েরা কানাডাতে এমবিএ করে। আমি বললাম উনি আমার এভাবে কথাটা বললো, আমার প্রোফাইল পিকচার দেখে কি মনে হচ্ছে আমি রাজার ছেলে মেয়ে না, বা আমি ফকির টকির বা কিছু নাকি? কিন্তু আসলেই ঠিক, যারা ওইখানকার সিটিজেন তাদের মাথায় রাখতে হবে এই এমবিএ প্রোগ্রামের জন্য কানাডা সরকারও টাকা দেয় না। হ্যাঁ, সিটিজেনশিপের জন্য কিছু টাকা কম দেওয়া যায়, লেস টিউশন ফিস হয়, বাট স্টিল ওইটা অনেক বেশি, অনেক টাকা। এক, 2 নম্বর হচ্ছে জিম্যাট লাগবে, ভালো আইএলটিএস এর স্কোর লাগবে। সো কানাডা এমবি আর অস্ট্রেলিয়া এমবি কে আপনারা ম্যাচ করবেন না। নর্থ আমেরিকান ডিগ্রি ভ্যালু কিন্তু ডিফারেন্ট, এটা মাথায় রাখবেন। নর্থ আমেরিকা ডিগ্রি ভ্যালু ডিফারেন্ট, এটার আপনি কোনো জায়গায় কম্পিট করতে পারবেন না।
সে দুবাইতে যান, সিঙ্গাপুরে যান, দেখবেন এইসব জায়গার ডিগ্রি ভ্যালু ডিফারেন্ট। আপনি শুধু সার্টিফিকেট দেখাবেন। তাহলে এমবিএ করতে কি হয় বা কি লাগে? ক্যানাডা কি এমবিএ কেউ করে না? যেসব এমবিএতে জাস্ট আইএলস নিয়ে নেয় ওগুলো আসলে এমবিএর মধ্যে পড়ে না, ওগুলোতে কোনো জবের কোনো ভ্যালু নাই। সত্যি কথা বলতে, যেটা ভালো ইউনিভার্সিটি থেকে এমবিএ যদি করেন ভালো না, মানে যে কোনো ইউনিভার্সিটি থেকে এমবিএ করলে ক্যানাডাতে জিম্যাট যদি না লেগে থাকে ওইটার আসলে কোনো ভ্যালু নাই। ওইটা মাস্টার্সের থেকেও নিচে ভ্যালুর দিক থেকে, ওটা কেউ ডাকে না। বাট আছে এরকম, দু একটা ইউনিভার্সিটিও আছে এরকম হয়, আমিও চিনি, আমাদের অনেক স্টুডেন্ট গেছে। এখন ওদের ক্যানাডা যাওয়া দিয়ে কথা, এই জন্য গেছে। পরে অনেক এখানে আবার সিটিজেনশিপ পায় না, কারণ ভ্যানকুভার তো বা এরকম এরকম কিছু জায়গা থাকে, ব্রিটিশ কলম্বিয়া বা ওইরকম জায়গাতে আলটিমেটলি অন্য অন্য কিছু ক্রাইটেরিয়া থাকে। যাই হোক, আমি এবার বলতেছি, আপনি ক্যানাডাতে একটা ইউনিভার্সিটি থেকে এমবিএ করলে দেখা যাবে যে আপনি গুগল, তারপরে বিভিন্ন মানে বড় বড় টপ র্যাঙ্কড কোম্পানিজগুলো তো আপনাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু এরকম হাই। এটা আবার অস্ট্রেলিয়ার মতো কিন্তু এমবিএর মতো না। তো এমবিএর জন্য তাহলে আমি বাদ দিলাম, এখন বলি মাস্টার্সের জন্য। তো আমি যখন এমবিএ এর জন্য ট্রাই করতেছিলাম ক্যানাডাতে, তখন তো বুঝি না যে মাস্টার্স আমার হয়ে যাবে। আমার মাস্টার্স ইজ স্টিল মাস্টার্স ইজ এ গুড ডিগ্রি, মানে ইজ এ হিউজ। যখন আমি করতেছি তখন আমি দেখলাম যে এমবিএ করার জন্য 2 বছরের জব এক্সপিরিয়েন্স লাগে। তার মানে হচ্ছে এইসব দেশগুলোতে ব্যাচেলার পরে মাস্টার্সের জন্য জব এক্সপিরিয়েন্স থাকবে, এটাই স্বাভাবিক। কিছু কিছু প্রোগ্রামের জন্য জব এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক, যেমন এমবিএ যে কোনো প্রফেশনাল প্রোগ্রামে, আর যে কোনো জায়গাতে এটা থাকবেই। তাহলে এই ইয়ার গ্যাপকে ইয়ার গ্যাপ বলে না। এর মধ্যে আপনি যদি চাকরি করেন, এটাকে কোনো গ্যাপ বলে না। এর মধ্যে মানুষ চাকরি করবে 5 বছর 7 বছর। এখন 20 বছর গ্যাপটাতে বয়স তার মানে আপনার অনেক বেশি। তো সেইখানে আলটিমেটলি তাদের ডাউটটা কোথায় থাকে, সেটা ডাউটটা আমি একটু আগে বলতেছি। তার আগে বলি কত বছর পর্যন্ত কিভাবে হয়। ক্যানাডাতে আমার স্টুডেন্টস 40 ইয়ার্স ওল্ড, আমার স্টুডেন্টস ক্যানাডাতে লরেন্সিয়াল ইউনিভার্সিটিতে সে চান্স পাইছে, ভিসা হয়েছে। 40 অ্যারন হবে 40। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? তো নিশ্চয়ই সে মাস্টার্স করছে হয়তো বা 26-27-এ, তাহলে 12-13 বছরের গ্যাপ ছিল। তো এটা খুবই এক্সেপশনাল আমি বলবো না, কিন্তু হয়। বাট তারপর আমি যদি বলি 35, 36, 37, 38 পর্যন্ত অ্যাভেলেবেল ভিসা হয় ক্যানাডাতে, তাহলে অন্য জায়গায় হবে না কেন? ক্যানাডার জন্য সবচেয়ে বেশি পেপার দেওয়া লাগে আপনার। এখন হয়তো বা 2-একটা জায়গায় অন্য জায়গায় একটু এদিক ওদিক হতে পারে, বাট ক্যানাডার জন্য অনেক কিছু। ক্যানাডা একটা এম্বাসি, যখন আমি আসছি, এরা এমন একটা এম্বাসি যারা এম্বাসি আইএলটিএস এর স্কোর দেখতে চায়। অন্য জায়গায় শুধু ইউনিভার্সিটি দেখে, এম্বাসি শুধু পয়সা পাতির কাগজপত্র মানে লিগেল ডকুমেন্টস গুলো, কিন্তু ক্যানাডার এম্বাসি আইএলটিএস দেখতে চায়। মানে বুঝতে পারছো জিনিসটা? সো 20 বছর যদি এটা আপনার 20 থেকে হয়ে থাকে, তাহলে কি আপনি ব্যাচেলর করছেন কিনা? ব্যাচেলর যদি করা থাকেন তাহলে ইটস নট এ বিগ ডিল। আপনি যদি ব্যাচেলর করে থাকেন 22, 23, 24 যে বয়সেই আপনার ব্যাচেলর শেষ হচ্ছে না কেন, আপনি 35-36 বছর বয়সে মাস্টার্স জন্য কাজ করতে পারেন, কোনো সমস্যা কিচ্ছু নেই। বরঞ্চ আমি সবাইকে বলবো ব্যাচেলারটা যদি বাংলাদেশে করে কেউ যায় এটা আরো ভালো, কারণ ক্যানাডাতে ব্যাচেলর করলে ওই ঘুরে ফিরে আরো বেশি সময় ধরে এই একই জিনিসই হবে। এটা নিয়ে আমি আর একদিন কথা বলবো। ব্যাচেলরের জন্য 4 বছর, কিন্তু ব্যাচেলরের সুবিধা কি কোঅপ থাকে, মানে ইন্টার্নশিপ টাইপের জিনিস থাকে না আমাদের, যেটা বছরের শেষে থাকে, কোঅপ থাকে। মানে কি জানেন, ধরুন ব্যাচেলর 4 বছরের কোর্স, 3 বছরও কিন্তু আছে। ব্যাচেলরের ভিতরে কিন্তু এমনও আছে যে আলটিমেটলি আপনার আন্ডারগ্রেড ডিপ্লোমা প্রোগ্রামও আছে, কিন্তু সেইগুলোতে কোঅপ থাকে না, সবগুলোতে থাকে না। তো কোঅপ মানে কি, একটা সেমিস্টার পুরো আপনার একটা জায়গায় জব করবেন, দ্যাটস ইট। 3টা পায় 4টা পায়, তো আপনি সামার ব্রেকও টাকা কামাইতে পারেন, ওই কোঅপে টাকা কামাইতে পারেন। তো ব্যাচেলর কিন্তু এটা শুনতে অনেক লং টার্ম মনে হয় এবং অনেক এক্সপেন্সিভ প্রোগ্রাম মনে হয়, বাট টু বি ভেরি অনেস্ট, ওভার দ্য টাইম আপনি অনেক টাকা ইনকামও করতে পারবেন ব্যাচেলর জায়গা থেকে ক্যানাডাতে। অস্ট্রেলিয়াতে কোঅপের বিষয়টা আমার ঠিক ভালোভাবে জানা নাই যে ব্যাচেলর প্রোগ্রামে কতগুলো ওরা কোঅপ অফার করে বা কোঅপের ইয়েগুলো কি, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিষয়। বাট এটা ইউএসএ ক্যানাডাতে করে, এই কোঅপের সিস্টেমটা আছে। সম্ভবত অস্ট্রেলিয়াতে অবশ্যই থাকবে, কিন্তু ওদের বিষয়টা কয়টা থাকে বা কি না থাকে তাই যাই না। ক্যানাডাতে 4টা কোঅপও করে। আপনার টোটাল বছরে 2টা সেমিস্টার, 4 বছরে টোটাল 8টা সেমিস্টার। 8টা সেমিস্টারের মাঝখানে একটা একটা করে সামার পাচ্ছেন। আর এই 8টা সেমিস্টারের ভিতরে যদি আপনি 3টেই কোঅপ করেন, তাহলে 5টা করছেন, 3টা যদি টাকা আর উল্টা আর্ন করছেন। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? কোঅপ, এই টার্মিনোলজিটা মাথায় রাখেন, কাজে লাগবে অনেকগুলো, ঠিক আছে? সো এখন আপনার জায়গা থেকে আমি এটা বলবো যে আপনার টোটাল জায়গা থেকে আপনি কিভাবে জিনিসটাকে করবেন। হ্যাঁ, তো প্রথমে আমি সাবজেক্ট বা ইউনিভার্সিটি নিয়ে টেনশনের কিছু নেই। অনেকে ন্যাশনাল থেকে পড়ে, আমি আবারও বলি ভাই, ন্যাশনাল ছেলে মেয়েরা নাসাতেও আছে, তাহলে আপনি কেন পারবেন না? আপনি কেন আপনার হবে না? অবশ্যই হবে। আপনাকে জাস্ট নেক্সট স্টেপটা দেখতে হবে।
আপনার এমন না, নট নেসেসারি, আমি একটু আগে বললাম কি, সাউথ কোরিয়াতে যাও কিন্তু একজন তারপরে মাস্টার্স করতে অস্ট্রেলিয়াতে গেছে, মানে পিএইচডি করতে। আপনি মাস্টার্স করতে যদি সাউথ কোরিয়াতে যান অথবা এমন একটা জায়গায় যান, তারপরে যদি আপনি আবার ডাবল মাস্টার্সের জন্য এখানে ঢুকতে চান, সেটারও পসিবিলিটি আছে, সেটাও করা যাবে। অনেকেই আছে ইউরোপে যায় মাস্টার্স করে ধুমায় টাকাও ইনকাম করে, বা ব্যাচেলর করে ধুমায় টাকা ইনকাম করে, অন্য জায়গায় যেতে পারে না, তারপরে টাকাও হয়, ডিগ্রিও হয়, এরপরে আবার কানাডাতে, ইউএসএতে অথবা অস্ট্রেলিয়াতে এগুলোতে এসে তারা আবার সেটেলমেন্টের জন্য মাস্টার্স করার চেষ্টা করে। এটা হচ্ছে সেটেলমেন্টের আইডিয়া নিয়ে। আর যদি পড়াশোনাই করতে চান, আমি অবশ্যই বলবো অস্ট্রেলিয়া ইজ গুড, নট ব্যাড। অস্ট্রেলিয়াতে যাবেন অবশ্যই। আপনার ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টগুলো অথবা রিসার্চের সাবজেক্টগুলোর জন্য আপনারা জার্মানির দিকে যেতে পারেন, সেই জায়গাটা, বাট অ্যাপয়েন্টমেন্ট টাইমটা অনেক বড়, অনেক বড়। বাট ইউএসএ তেও সবাই এখনো অনেকে পিএইচডি করতে যাচ্ছে। পিএইচডির জন্য যদি আপনার কোনো ভালো পাবলিকেশন থেকে থাকে, আপনার যদি ফরেন জার্নালের রিসার্চ পেপার, রিসার্চ মানে পাবলিকেশন থাকে, আপনি যদি ভালো ভালো রিসার্চে কাজ করাতে হয়ে থাকে, আপনি এখনো ইউএসএতে ট্রাই করবেন। ডোনাল্ড ট্রাম্প থাকুক আর যে থাকুক এখনো, আপনি এখনো ইউএসএতে ট্রাই করবেন। ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট, সে আইএলস করছে, সে 7 পাইছে। এরপরে যেহেতু আমি ক্লাসের ভিতরে সবসময় শুধু আইএলস না, ক্যারিয়ার রিলেটেড আরো অনেক কিছু তাদেরকে ফাইল আপ করার চেষ্টা করি, এক একজনের এক একটা। ওই স্টুডেন্টটা আসাম ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, তার সিজিপিএ ভালো ছিল, তাকে যে ট্রিটমেন্টটা করা হবে, নিশ্চয়ই যে ছেলেটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, সিজিপিএ 3 এর নিচেও আছে, সাবজেক্টও টেকনিক্যাল না, তার দুজনের ট্রিটমেন্ট আমি কখনো নামি না। পৃথিবীতে কেউই এখনই প্রথম ধাপে একরকম করতে পারবে না, কিন্তু সে একটা পর্যায়ে যেখানে যাবে, এই লোকটারও একটা পর্যায়ে যায়, হয়তো একটু ঘুরে যাবে, কিন্তু পসিবিলিটি আছে যদি সে ওরকম অ্যাম্বিশাস হয়ে থাকে। তো যে আসন থেকে আসছে, ওর নাম হচ্ছে অর্ণব না অর্কম, নট শিওর। তো ও কিন্তু আবার এখানে আবার জিআরইও দিছে, 315 এর উপরে পেয়েছে, এবং এখন ইউএসএ তে ফুল ফান্ডেড পড়াশোনা করতেছে। এটাও সম্ভব। আমি অনেক সময় বলি না শুধু আইএলস করো, আইএলস করো, আইএলস করো, এটাও সম্ভব। সো ক্যানাডার পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনাদের জায়গা থেকে যে জিনিসগুলো হয়, সেটা হচ্ছে গিয়ে আপনাদের একটু ফ্রাস্ট্রেশন কাজ করে, এইটা হবে কিনা, ওইটা হবে কিনা। আর এজেন্সি নির্বাচনের ক্ষেত্রে কোনটা কিভাবে না কাজ করবো, কোন দেশে যাব, আপনি নিজে একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলেও পাবেন। নিজে একটু রিসার্চ করেন যে আমার জন্য কোনটা ভালো হবে, আমার ব্যাংক ব্যালেন্স এত আছে, আমার শিক্ষার যোগ্যতা এত আছে, গ্যাপ এত আছে, সবকিছু মিলে আপনাকে একটা কাস্টমাইজ জায়গাতে যেতে হবে। সাধারণত এজেন্সিতে গেলে, এটা আমরাও হয়তো বা করবো, আমি বলতেছি না আমরা করবো না, হয়তো বা এটাই করবো, অ্যাফিলিয়েট জায়গাটা থেকে আপনাকে পুশ করবো, কারণ আমরা তো ওইখানের সাথে পার্টনার। পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। আবার যদি এরকম হয়, আমি একটা জিনিস চালু রাখবার চেষ্টা করব, পার্টনারশিপ না থাকলে আমি কখনোই ডিরেক্টলি বলবো না জিরো, পার্টনারশিপ না থাকলে আমি আপনার কাছ থেকে পেমেন্টটা নিব, যে আমাদের যে ফাইল চার্জ, ফাইল ওপেনিং এর, এটা আমাদের পার্টনারশিপ নেই, আপনি আমাকে পেমেন্টটা করবেন, আমরা এখানে আপনার জন্য কাজটা করে দিব। যেভাবে হয়, এসওপি ভালোভাবে লেখা যায়, সবকিছু ভাবে সুন্দর করে রিলেট করা যায়। ইংলিশে যে পড়ছে তাকে কিভাবে চেঞ্জ করে অন্য সাবজেক্ট, সোশ্যাল সায়েন্স অন্য জায়গায় আনা যায়, এমএডে আনা যায়, বা টিচিং জায়গায় আনা যায়, এগুলোর না লিঙ্ক আছে কিছু। মাথায় রাখবেন, একটা ভিসা পাওয়ার জন্য 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমে তো অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছা, আর এরপরে যদি বলতে হয় 3টা জিনিস, সেটার মধ্যে মাথায় রাখবেন ব্যাংক ব্যালেন্স, আইএলস এর স্কোর, বিশেষ করে রিডিং এবং রাইটিং মডিউলের পয়েন্ট 2টা, আইএলস এর স্কোর, আর একটা ভালো এসওপি। ঠিক আছে? এটাকে বলা স্টেটমেন্ট অফ পারপাস, মানে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু কাম টু দিস কান্ট্রি, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু পারসিউ দ্য ডিগ্রি ফ্রম পার্টিকুলার প্রোগ্রাম, অথবা ফ্রম দিস কান্ট্রি, অথবা হোয়াট এভার। এটা আপনাকে বলতে হয়, সুন্দর করে রিলেট করতে হয়, খুব ইম্পর্টেন্ট। সো এখন আপনার যদি এরকম হয়ে থাকে, আপনার অনার্স করা ছিল ধরেন এইচআরে, এখন আপনি আবার জব করছেন অ্যাকাউন্টসে 10 বছর, তাহলে কি ভাই আমি মাস্টার্স অ্যাকাউন্টিং এ করবো, নাকি অনার্স যেটা করছি সেটা দিয়ে করবো? কারণ মাস্টার্স করতে গেলে তো অনার্সের সার্টিফিকেট জমা দিতে লাগে, রাইট? এগুলো কিন্তু টেকনিক্যাল বিষয়। আমি তখন বলবো আপনি অ্যাকাউন্টসের উপরে যান, কারণ আপনার এসওপি তখন ডিফারেন্ট, যে আমি করছি এটা, কিন্তু আমি অ্যাকাউন্টসের কাজ করতে করতে আমি এখানে যে এক্সপার্টিস দিছি, ছোটখাটো সার্টিফিকেট প্রোগ্রাম করছি, কিন্তু এখন আমার প্রমোশন আটকে গেছে, 10 ইয়ার্স আমার আছে। এই যে ব্যাংক ব্যালেন্স দেখো, কোম্পানির ডাইরেক্ট স্যালারি গেছে, ব্যাংকের নাম আছে, এগুলো ওরা সব জানে, ওরা দেখতে পারবে, এগুলো খুব সুন্দর সাজানো, কোনো বিষয় না। এখন আমি চাই, যদিও আমার মাস্টার্স ছিল মার্কেটিং এ, বাট আমি চাই অ্যাকাউন্টিং করতে, কারণ আমার এখন এখানে আমার ক্যারিয়ার গ্রোথটা থেমে গেছে, যে জন্য আমি তোমার দেশ থেকে একটা ডিগ্রি পার্সিউ করতে চাই, যাতে করে আলটিমেটলি আমি এখানে আরো প্রসিড করতে পারি। তখন আপনি আপনি করছেন কিন্তু মার্কেটিং এ, কারণ 10 বছর, এখন আপনি মার্কেটিং করছেন ধরেন 4 বছরের কোর্স, আপনি 3 বছরের অ্যাকাউন্টসের এক্সপিরিয়েন্স আছে, আমি বলবো এটা হাইড করেন। মার্কেটিং এর জব টব আলটিমেটলি আপনাকে বুঝাইতে হবে, এবং তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। After Canada is Canada a good choice? Canada is always a good choice in case of few factors. It's a bad choice in case of other factors. So Canada ক্যারিয়ারের জায়গাতে খুব বেশি পয়সা যদি ইনকাম করতে হয়, তাহলে Canada is not a good choice. US is good choice. ক্যানাডাতে আরো কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা পরে বলবো। ক্যানাডার কিছু প্রবলেম আছে অবশ্যই, মেডিকেল সিস্টেম একটা হিউজ একটা সমস্যা। তো
তো এইরকম আরো কিছু জিনিস নিয়ে আমি কথা বলবো, সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে লাইভে হবে। আজকে যেগুলো নিয়ে আমরা প্রমিস করেছি সেগুলো নিয়ে ছিল। কারো কোনো কোয়েশ্চেন আছে এইটা নিয়ে আমরা পরে বলবো ভাই, যে ক্যানাডা গুড চয়েস কিনা ব্যাড চয়েস কিনা ইন অল, মানে থাকে না রেসপেক্টিভ ম্যানার্সে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। ভাই ডেন্টাল হাইজিনিস্ট অ্যাডভান্স ডিপ্লোমা নিয়ে আপনার নলেজ অনুযায়ী ভালো মন্দ কিছু বলেন কিনা? অফকোর্স দ্যাটস এ গুড থিং, অবশ্যই। কিন্তু আমরা যে প্রোগ্রামে ক্যানাডাতে যাব, মাথায় রাখতে হবে যদি আমরা এখানে আন্ডারগ্রেড করে থাকি 4 বছরের প্রোগ্রামকে লিঙ্ক করতে পারবো। সো এখন আমি যেটাই করি না কেন আমাকে বুঝতে হবে যে এটাকে পরবর্তী প্রোগ্রামের জন্য লিঙ্ক করতে গেলে আগে 4 বছর আছে কিনা। আর যদি ডিপ্লোমাও করে থাকি, সেটা যদি আমাদের 12 এর পর হয়ে থাকে, তাহলে ব্যাচেলারের জন্য দেন দ্যাটস গোনা বি অ্যানাদার ইস্যু ফর ক্যানাডা। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে 3 বছরের ডিগ্রি করে তারপর মাস্টার্স করতে চায়, সেখানে মাস্টার্সটা পসিবল হবে না, বাট পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পসিবল হবে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা 2 ইয়ার্সের হয় বা 1 ইয়ারের হয়। বর্তমানে কানাডা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে যারা আছে তাদেরকে পিআরটিআর ফ্যাসিলিটি থেকে বঞ্চিত করে রাখছে। সো আমি এখানে তোমাকে একটু স্টপ করতে চাই, আনলেস অর আনটিল তোমার আন্ডারগ্রেড কিসে ছিল সেটাকে না বলার জন্য। বাট তুমি যদি সেখানে যে তুমি ডেন্টাল হাইজিনিস্ট হতে চাও, দেন দ্যাটস গোনা বি গুড চয়েস। ওটার 1 বছর এবং 1 বছর না 2 বছরের একটা কোর্স আছে ডিপ্লোমায়। আর ক্যানাডাতে ডিপ্লোমা ছোট কিছু না, ক্যানাডাতে ম্যাক্সিমাম চাকরিগুলো ডিপ্লোমা দিয়েই হয়। মাস্টার্স করে আমাদের মতো মানুষজনদেরকে অনেক ওয়েট করতে হয়, অনেক সিভি ড্রপ করে তারপরে চাকরি পাইতে হয়, ঠিক আছে? সো ডিপ্লোমা ইজ ওয়ে বেটার। আমি পরে বলবো এগুলো নিয়ে, অনেক কথা আরো বলবো। ভাই আপনি কি স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করেন কিনা? আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতে যাচ্ছি সামনের হয়তো বা জুলাই আগস্ট থেকে শুরু করবো ইনশাল্লাহ আল্লাহর মতে। সো এখনো আমাদের যে জায়গাটা থাকে, আমরা ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং করে দিই আমাদের স্টুডেন্টদেরকে, আইএলস এর সাথে এটা ইনক্লুডেড। আইএলস করানোর পরে তার জন্য কোন দেশ ভালো হবে, কিভাবে সে ফাইলটা প্রসেস করবে, কিভাবে এসওপি লিখবে, এটার আমরা একটা কাউন্সিলিং 1 ঘন্টার জন্য এটা করে ফেলি। আচ্ছা, তারপরে একজন লিখেছেন যে অনার্সে 4 ইয়ারে ইংরেজি নিয়ে পড়াশোনা করি, বাইরে মাস্টার্স করতে কোন দেশ ভালো হবে? ইংরেজি নিয়ে করলে যে কোনো জায়গায় আগে সাবজেক্ট করতে হবে। কোন দেশ ভালো হবে ব্যাপারটা ওই সাবজেক্টের সাথে রিলেট করা যাবে না আসিফ। আমি আবারও বলছি, প্রথম থেকে দেখো তোমার বয়স কিরকম। 35-এর উপরে হলে আমি বলবো না যে ইংলিশ স্পিকিং কান্ট্রি ছাড়া অন্য কোনো জায়গায় যাও, মানে তোমার সেটেল হয়ে, আমি বলবো না, কোনো উপায় না থাকলে তো যাবা, কিন্তু বলতেছি আর কি। কম বয়স হলে তুমি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে চেষ্টা করতে পারো, বা অন্য মানে অন্য ভাষার দেশেও তুমি অ্যাপ্লাই করতে পারো। এই ইংলিশের জন্য তুমি ইংলিশেও ফার্দার মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারো, বা তুমি মাস্টার্স অ্যান্ড এডুকেশন করতে পারো, এগুলো নিয়ে কাজ করতে পারো। তুমি সোশ্যাল সায়েন্সও আনতে পারো, সেখানে এসওপি লিখতে হবে যে ইংলিশটা আমি পড়ছি আমার প্যাশন থেকে, কিন্তু আমার কাজের অ্যাক্টিভিটিসের এই জায়গায় একটা আবার জব এক্সপিরিয়েন্সের দেখানোর বিষয় আছে। চেষ্টা করো একটা জব এক্সপিরিয়েন্স তুমি করতে পারো কিনা, জব করতে পারো কিনা, যেখানে আবার একটা সোশ্যাল সার্ভিসের কাজ তুমি করতে পারছো। অনেক বিষয় আছে এখানে। হ্যাঁ, বিবিএর জন্য কোন দেশ বেস্ট হবে কম খরচে? বিবিএর জন্য কম খরচে ভাই বিবিএ এমবিএ বিজনেস স্কুলসের এটা একটা প্রবলেম যে এখানে আইএলসও বেশি লাগে, কস্ট একটু বেশি হয়। ইভেন আমাদের ইউনিভার্সিটি উইন্ডসরও কিন্তু আমাদের প্রোগ্রামেই সবচেয়ে বেশি কস্টলি। হ্যাঁ, সো এখানে বাট বিবিএর জন্য অনেক ধরনের ইয়েটি আছে, কম বেশি আছে। ইউরোপের কয়েকটা কান্ট্রিতে তুমি ট্রাই করতে পারো। আমি মানে মোটামুটি ভাবে এখন পার্টিকুলারলি বলতে পারো সবচেয়ে কম কোনটা হবে, তবে অফকোর্স তুমি অবশ্যই ইউরোপের কয়েকটা দেশে যেয়ে দেখতে পারো। আর আমি বলবো যে বিবিএর জন্য তুমি ইংল্যান্ডে ট্রাই করতে পারো। দেখো এখানে মানে মোটামুটি ভাবে তুমি পার্ট টাইম জব করে ভালো একটা প্রোগ্রামে তুমি জয়েন করতে পারো কিনা। আর যদি পারো, একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, বিবিএর জন্য তোমরা একটু এসএটি একটা এক্সাম আছে, এটা যদি পারো একটু কষ্ট করে আইএস এর সাথে এটাও দিয়ে নাও, তাহলে তুমি অনেক ফান্ড পাবে। কানাডা থেকেও তুমি ভালো একটা জায়গাতে বিবিএ করতে পারবে, ইউএসএ থেকে তুমি অনেক বেশি স্কলারশিপে মানে অনেক বেশি ফান্ডে তুমি তখন পড়াশোনা করতে পারবে। এসএটিটা তোমার যদি থাকে, অনেকেই এসএটি করায়, লাইভে করায়, বাইরেও করায়, এই দেশেও করায়, অনলাইনে করায়, অফলাইনে করায়। অনলাইন কোনো সমস্যার কিছু হবে না, ইউ ক্যান ডু ইট। ওকে, এসএসসি সায়েন্স দেন টেকনোলজি, ওকে, আমি যেটা ধারণা করেছিলাম আর কি ভাই। সো আপনাকে এখন একটা আন্ডারগ্রেড করেন, তারপর আপনি এখানে ক্যানাডার জন্য যদি করতে চান তাহলে সেটা করাটা আপনার জন্য ইজি হবে। লাইলা বলেছেন আমি বিবিএ করেছি মার্কেটিং এ মেজর, কিন্তু 7 ইয়ার্স স্কুলে জব করেছি স্কুলে। ওই দিকটাকে যেটা বললাম, মার্কেটিং এ করছেন, এখন আপনি যেখানে করতেছেন 7 বছরের এক্সপিরিয়েন্স, সেখানে মার্কেটিং বা টিচিং এ যদি আনতে চান তাহলে করেন, চেষ্টা করেন যে টিচিং এর জায়গাটাতে আপনার এখন এমএড করার জন্য, মার্কেটিং থেকে এমএড এ যাওয়া সুইচ করা যায়, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এখন এডুকেশনে মাস্টার্স করতে চাই। হ্যাঁ ওইটাই, আপনি তো বললেন এডুকেশনে মাস্টার্স করতে চান, রাইট, এমএড। ওকে, ক্যান আই অ্যাপ্লাই ফর, আপনি করতে পারবেন বিএসসি নার্সিং ইন ক্যানাডা। বিএসসিতে করতে পারবেন অবশ্যই, বাট এভাবে করে আসলে নার্সিংয়ের প্রোগ্রামগুলো এভাবে করে ওটা অ্যাভেল করে না। আফটার এইচএসসি আপনাকে কোনো একটা থিওরিটিক্যাল জায়গাতে যেতে হবে, থিওরিটিক্যাল একটা কোর্স করতে হবে, মানে যেটা কোর্স বেসড,
সেখানে করতে হবে। তারপরে আপনি এখানে একটা সার্টিফিকেশনের জায়গা নিতে পারবেন, অথবা আপনি RN করতে পারেন, অথবা RPN করতে পারেন। RN হচ্ছে রেজিস্টার্ড নার্স, যেটা 4 বছরের। RPN হচ্ছে রেজিস্টার্ড প্র্যাকটিশনার নার্স, যেটা 2 বছরের। যেমন আমি একটু পার্থক্য বলে দিই, RN হচ্ছে নার্স, যেমন এখানকার অনেক ডাক্তার আছে কেন যে ডাক্তার হতে পারে না, তারা RNটা করে। এদের স্যালারি ধরেন ঘন্টায় $70, $60 এরকমও হয়ে যায়, হ্যাঁ। আর RPN হচ্ছে ঘন্টায় 2 বছরের কোর্স, $30, $32 আপনি ঘন্টা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। অলরাইট, হ্যাঁ পসিবল। আপনাকে স্টেটমেন্ট অফ পারপাসটা সেভাবে লিখতে হবে, একটু দেখতে হবে ফাইলটা কিরকম। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস নিয়ে কিছু বললে ভালো হতো ভাইয়া। ওকে, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস হচ্ছে অফকোর্স ব্যাংকের বিষয়ে আপনাদের আমি একটা জিনিস বলে নেই, আপনাদেরকে বলছি, আপনাদের নাকের ডগার নিচ থেকে মানুষজন কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখাই দিচ্ছে। সো আপনারা ব্যাংকে যান, কিছু লোন আছে, ফিক্সড ডিপোজিটের এগেনস্টে কিছু লোন করে কিছু করা যায়। কানাডাতে মানে কত টাকা আমি দেখাবো যে কোনো দেশের জন্য, যে কোনো দেশের জন্য, তো যে কোনো দেশের জন্য যদি নাও হয় 70 to 80% দেশের জন্য আপনাদের হয়ে যাবে। আমি আপনাকে বলি কত টাকা আপনাদের দেখাতে হবে, বিশেষ করে কানাডাতে বা অস্ট্রেলিয়াতে, এগুলোতে কত টাকা দেখাতে হয়। তো কানাডাটা নিয়ে বলি, তাহলে সবই এর মধ্যে পড়ে যাবে। কানাডাতে সাধারণত দেখাতে হয় হচ্ছে পুরো টিউশন ফিজ আপনি কত টাকা দিচ্ছেন, একটা তো দিলেন, তারপরে আর ওই টাইম লেন্থে আপনার থাকতে আপনার খরচ কত হতে পারে সেইটার টাকাটা, প্লাস এডিশনাল 5 থেকে 6 লাখ টাকা ব্যাংকে রাখতে হবে। কোন অ্যাকাউন্টে রাখতে হবে সেটা আপনি সেভিংসে রাখতে পারেন, সমস্যা নাই। আপনি এটা ফিক্সড ডিপোজিটে রাখতে পারেন, সমস্যা নেই। কারেন্টেও রাখতে পারেন, কিন্তু কারেন্টে রাখলে যেহেতু ট্রানজাকশন অনেক এদিক ওদিক হবে, ধরেন আপনাকে ধরেন আপনাকে রাখতে হবে 70 লাখ বা 60 লাখ। কারেন্ট অ্যাকাউন্টে যদি আপনি রেখেও থাকেন, তাহলে এমনভাবে রাখতে হবে যে আপনি 80 লাখ টাকা আপনার আসলো, আবার পরের মাসে 70 হয়ে গেল, তারপর মাসে 73 হলো, তারপর মাসে 90 হলো, বা তারপর মাসে 65 হলো, মানে 60-এর নিচে যদি না যায়, 60-এর নিচে যাওয়া যাবে না। এইভাবে করে আপনাকে টাকাটা রাখতে হবে কারেন্ট অ্যাকাউন্টে। 6 মাস দেখেন আমার 60-এর নিচে যায় না, বাট আমি বলবো সেভিংসে অথবা ফিক্সড ডিপোজিটে রাখাটা উত্তম। সঞ্চয়পত্র এটাও রাখতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই, সঞ্চয়পত্র দেখাতে পারবেন। তবে যে কোনো কিছুই আপনি যদি দেখাতে পারেন যে কনভার্টেড, ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ অ্যাট এনি টাইম, থাকে না? তো এইটা যদি আলটিমেটলি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো, এটা আপনার সুবিধা হবে ভাইয়া। কানাডা এভারেজ মাস্টার্সের, ওকে। সো এটা থাকে গেল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের মধ্যে। মানে আরো একটু অন্য ডকুমেন্টের কথা বলি। ডকুমেন্টের মধ্যে আপনাকে 3 সার্টিফিকেট দেখাতে হবে, যে ট্যাক্স রিটার্ন আপনি করেন 2 বছরটা দেখালে ভালো। যেমন আপনি এখন যদি করতে চান তাহলে এখন আপনি কিন্তু 2024 থেকে 25টাই পাবেন, 25 থেকে 26 এখনো হয় না, এটা জুলাইয়ের পরে আবার হবে, রাইট? সো আপনি এটা করতে পারবেন 24 থেকে 25-এরটা এরকম, আবার 23 থেকে 24-এরটা। ব্যাংক ব্যালেন্সটা দেখাবেন। আপনার যে মান্থলি ইনকামটা আসছে সেটা খুব ইম্পর্টেন্ট। মান্থলি ইনকামটা কিরকম ইম্পর্টেন্ট? ফর এক্সাম্পল, আপনার ব্যাংকে আছে 60 লাখ টাকা। এখন আপনার কিন্তু একটা ইনফরমেশন থাকে, ফ্যামিলি ইনফরমেশন, আপনার ভাই বোনের ইনফরমেশন দিতে হয়। ফর এক্সাম্পল ক্যানাডাতে অনেক জায়গায় দিতে হয়, হ্যাঁ। যেমন ডেনমার্কে তো টাকার ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সই দেখাইতে হয়। তো এক একটা এক এক রকমের, বাট আমি ক্যানাডা নিয়ে বলতেছি যাতে করে আপনি সবকিছু মার্চ করতে পারেন ভিতরে। তো আপনার ফ্যামিলি ইনফরমেশন থাকবে, ফ্যামিলি ইনফরমেশন তার মধ্যে আপনার কয়েকটা ভাই বোন আছে, তো আপনার বাবা লিখলো স্পন্সরশিপ একটা লেটারে লিখে দিল যে ওকে আমার ছেলে মেয়ে এরকম, আমি এত টাকা দিব, এত টাকা দেওয়ার পরে এত টাকা এটা আমি বলবো। তার ব্যাংকে আছে 60 লাখ টাকা, তার 2-3 ছেলে মেয়ে আছে না? তো এটা কি ক্যানাডিয়ান ভিসা অফিসার অথবা যে কোনো একটা দেশের ভিসা অফিসার কি জানো না যে আপনি আলটিমেটলি এখানে থাকবেন, যে সব টাকা আপনার পিছনে খরচ করা হবে না? তো আপনি তখন কখন দেখাতে পারেন সব টাকা খরচ করবো, কারণ আমার একটা আবার প্রতি মাসে ভালো একটা ফ্লো আছে, ইনকাম হচ্ছে প্রতি মাসে, তখন আপনি আবার দেখাতে পারবেন। সো এই জন্য আবার রেগুলার ইনকাম বা মান্থলি ইনকামটা না, এটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেখাতে হয়, এবং চেষ্টা করবেন যে সব যে এই ফ্লোটা যত পারা যায়। এটা আপনার বাবার, আপনার মারও হতে পারে এটা। আর এখন আপনি যদি এক সন্তান হন তাহলে ডিফারেন্ট জিনিস। তো এইভাবে করে আপনাকে একটু বুঝতে হবে। তো ওই জন্য বাড়ি ভাড়া থেকে শুরু করে, বাড়ি ভাড়া যেমন যদি আপনার না থাকে, রিসিটেশন না থাকে, রিসিটের একটা খাতা কিনে রিসিটটা বানাবেন, তারপর বাড়ি ভাড়ার সইটই নিয়ে নেবেন, আপনার বাবা এখানে টাকা লিখে রাখবে। এই টাকাগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই টাকাগুলো আবার ট্যাক্সের মধ্যে দেখাতে হয়। তো চেষ্টা করবেন এটার সামঞ্জস্যতা রাখতে, লয়ারের সাথে কথা বলতে, বা যে কোনো উকিলের সাথে, অথবা যে কোনো ট্যাক্সের মানে যারা ট্যাক্স নিয়ে কাজ করে তাদের সাথে কথা যদি আপনি বলেন, অ্যাডভোকেট হতে হবে এমন কোনো কথা নাই, মানে যেটাই হোক না কেন আপনি কথা বলেন, কথা বলে তারা এটা সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিবে যে এটা করতে হবে কিভাবে। সো আপনি তাদের সাথে এখনই কথাবার্তা বলা শুরু করেন। সো এইগুলো গেল, ভোটার আইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, এগুলো তো অবশ্যই ঠিকঠাক রাখতে হবে। এসএসসি সার্টিফিকেটগুলো ঠিকঠাক রাখতে হবে। চেষ্টা করুন বানানগুলোতে প্রবলেম থাকলে বানানগুলো এখনই সেট করে রাখতে, যাতে করে ঠিকঠাক করে রাখতে, যাতে করে প্রবলেম না হয়। ড্রাইভিং লাইসেন্সটা নেবেন মাস্ট। ড্রাইভিং লাইসেন্সটা নিলে আপনার যেটা হবে, অন্য জায়গায় জব না পাইলে আপনি উবার টুবার এদিক ওদিক করে আপনি কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, আপনার সার্ভাইভিংটা চলে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে কি একটার পর একটা করবেন আপনি।
মোটামুটি ডকুমেন্টসের দিক থেকে দেখবেন যে আপনার কোনো প্রবলেম হবে না। আগে প্রিপারেশন হচ্ছে এইটা। আর একটা জিনিস আমি বলি, যারা এখন আপনার ইউনিভার্সিটিতে থার্ড ইয়ার আছেন বা ফোর্থ ইয়ার আছেন, এখনই চেষ্টা করেন কি একটা বলে দিই, এগুলো ইউনিভার্সিটির ওয়ার্ক তো, যেগুলো আমরা করে আসছি বা আমরা জানি, আমরা হয়তো বা আফসোস করি যে আগে জানলে ভালো হতো। সেটা হচ্ছে কোনো টিচারের কাছে আপনি যাবেন, যে প্রফেসর বা যেটা আপনার রিলেটেড ফিল্ডে বা এই জায়গায় আছে, কাজ করতেছে, কোনো একটা পাবলিশন আছে বা কিছু কোনো একটা জায়গায় সে এখনো স্টিল কাজ করে যাচ্ছে, বলেন যে স্যার আপনি আমাকেও ঢুকান, আমাকে কিছু কাজ দেন, আমার নামটা কোনো একটা জায়গাতে আপনি আমার নামটা দিয়ে দিন এই পাবলিকেশনে, ঠিক আছে? তো এইটা চেষ্টা করবেন, বা আমাকে শেখান কিভাবে আলটিমেটলি এই রিসার্চ পেপারে কাজ করতে হয়, কোন টপিক নিয়ে কাজ করতে হয়, কেমনে আগায়। আপনি যদি আপনার দুই একটা পাবলিকেশনে আপনার নাম থাকে না, ইন ফিউচারে আপনি যদি স্কলারশিপের জন্য ট্রাই করেন বা কিছু করেন, ফান্ডের জন্য ট্রাই করেন, তো ওই প্রফেসর, এখন তো চ্যাট জিপিটি আছে, শিখাই দিব আর একটাতে কিভাবে চ্যাট জিপিটি আপনি বের করে ফেলবেন। আগে তো আমাদের পুরো পড়তে হইতো ওই প্রফেসরের ডেটাগুলো থাকতো, যে কি কি আছে, সেই প্রফেসর কোথায় কোথায় কাজ করছে, আমি যেটা করবো সেটার সাথে রিলেট করবো কিভাবে, আমার এখানে ওবি অর্গানাইজেশন বিহেভিয়ার আমার একটা সাবজেক্টের জায়গা ছিল, অনেক পোল্ট্রি এটা। এখন কি হয়েছে জানেন, এখন সোজা আপনি কপি করে চ্যাট জিপিটিতে বলে বলবেন যে এই টিচার, এই প্রফেসর এই কাজ করছে, আর আমার পাবলিকেশন থেকে আপনি ওইটা দেবেন আমি এই কাজ করছি। এখন চ্যাট জিপিটিতে বলবেন যে এখন ওর কাছ থেকে তুমি বের করো যে আমার কাজ ওর কাছে কিভাবে হেল্প করবে, আমি কিভাবে প্রপোজালটা তৈরি করবো, চ্যাট জিপিটি আপনাকে দিবে। হুবহু ওটা লিখতে হবে না, বাট ইউ উইল হ্যাভ এন আইডিয়া। $1 মিলিয়ন একটা জিনিস বলে দিলাম। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে। অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার করছি, এরকম লাইভ নিয়ে আমরা আবার আসবো, পডকাস্টও হবে ইনশাল্লাহ। আমরা অনেক পডকাস্ট একসঙ্গে করেছি আমাদের ব্রিডিং গ্রাউন্ড পেজ থেকে, সামনে আরো কাজ আছে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। যে কোনো কোয়েরিজ বা যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের এই পেজে আপনারা মেসেজ করবেন। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।